আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একটা উদ্যোক্তা বিষয়ক এবং দক্ষতা বিষয়ক একটা প্ল্যাটফর্ম এবং সামাজিক কাজ করি, আমরা মানবিক কাজ করি এখান থেকে অনেক। এই তিনটা বিষয় মিলিয়ে আমরা এই প্ল্যাটফর্মটা গঠন করেছি আজ থেকে 3.5 বছর আগে। এবং আমরা প্রত্যেক ব্যাচে 90 দিন করে এক একটা ব্যাচে আমরা বাংলাদেশের 64 জেলার এবং বিশ্বের প্রায় 50টা দেশের প্রবাসী বাংলাদেশিদেরকে সাথে নিয়ে আমরা এই কার্যক্রম করে যাচ্ছি। এবং আপনারা শুনলে খুশি হবেন, এরই মধ্যে আমরা 13টা ব্যাচ শেষ করেছি, 14 নম্বর ব্যাচ চলছে এবং এটা কিন্তু টানা, এখানে কোনো বিরতি নাই এবং 90 দিনের মধ্যেও কোনো বিরতি নেই। এটা একটা ইউনিকনেস যে বিরতিহীনভাবে আমরা এই কার্যক্রমটা করে যাচ্ছি এবং যার কারণে আমাদেরকে ইউকে রেকর্ড বুক থেকে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে যে বাংলাদেশে ইকবাল বাহার একমাত্র শিক্ষক যিনি টানা 1000 দিন অনলাইনে প্রশিক্ষণ দিয়েছেন। তখন ছিল যখন 1000 দিন ছিল তখন ছিল 4 লক্ষ শিক্ষার্থী। এখন আমাদের শিক্ষার্থীর সংখ্যা 5 লাখ সারা বাংলাদেশে। এবং এই 5 লাখ শিক্ষার্থীকে তরুণ তরুণীদেরকে আমি বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি গত 3.5 বছর ধরে বিরতিহীনভাবে। এটা আমার একটা প্যাশন, এটা আমার একটা ভালো লাগার কাজ। বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য করছি, উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। বাংলাদেশে ব্যাপক বেকার সমস্যা, সেইখানে কিছুটা অবদান রাখার চেষ্টা করছি যাতে কিছুটা বেকারত্ব আমরা কমাতে পারি। আমরা এরই মধ্যে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করেছি আমাদের উদ্যোক্তাদের মধ্য দিয়ে। এবং আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশে ইমিডিয়েট স্বপ্ন যদি বলি, কোথায় গিয়ে থামতে চাই, তারপরে হয়তো নতুন স্বপ্ন দেখব, সেটা হচ্ছে 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করতে চাই আমাদের উদ্যোক্তাদের দিয়ে। সেই রকম একটা জায়গা ইনশাল্লাহ তৈরি করতে যাচ্ছি। তো এই প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করি এমন কিছু মানুষকে এনে তাদের গল্প, তাদের সাথে ভাবনা শেয়ারিং করতে, যেখান থেকে দু একটা শব্দ আপনার মধ্যে নতুন কোনো ভাবনা তৈরি করতে পারে, নতুন কোনো স্বপ্ন তৈরি করতে পারে যে জীবনটাকে এভাবেও তো দেখা যায়, বা আমার জীবনের গল্পটা এরকমও হতে পারে বা কাছাকাছি হতে পারে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন একই রকম না, এক এক রকম, কিন্তু আমরা কি করি সবার কাছ থেকে একটু একটু করে নেয়ার চেষ্টা করি। সেটা কিভাবে? বই পড়ে নেওয়ার চেষ্টা করি বা কোনো একটা ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করি, কারোর সাথে গল্প করে নেওয়ার চেষ্টা করি, লেখাপড়া করে নেওয়ার চেষ্টা করি, ট্রেনিং করে নেওয়ার চেষ্টা করি। সো এই সব আয়োজনগুলোরই অংশ হচ্ছে এই অনুষ্ঠানগুলো। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনারা একটু কমেন্টে লিখবেন এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই লাইভ সেশন দেখছেন এবং কে কোন দেশ থেকে আমাদের এই লাইভ শোটা দেখছেন, আপনারা একটু কমেন্টে লিখবেন। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুবই হাসি খুশি একজন মানুষ। আমি তাকে দীর্ঘদিন ধরে ফলো করি। ইনফ্যাক্ট অনেক বছর আগে, অনেক বছর না, একদম শুরুর দিকে আমাদের এই নিজের বলার মতো গল্পের ফার্স্ট ইয়ারে আই থিঙ্ক সে একবার এসেছিল আমাদের সঙ্গে গল্প করতে, কিন্তু এর মাঝখানে অনেক দিন তার সাথে কথা হয়নি। এর মধ্যে অনেক গল্প জমা হয়ে গেছে, সেই গল্পগুলো শুনবো। তাকে আপনারা ফেসবুকে, সে ব্যাপক জনপ্রিয়, তার ফ্যান ফলোয়ারের কোনো অভাব নাই এবং সে একজন রাইটার, একজন মডেল, একজন এবং একজন অ্যাক্টর, মানে কাজও করেন, বিভিন্ন স্ক্রিপ্টে কাজ করেন, তবে ট্রেডিশনাল কাজ সে করেন না। মানে আমরা যেটাকে বলি নাটক, সিনেমা, সেরকম কোনো কাজ করেন না। উনি বিভিন্ন জনসচেতনামূলক বা বিভিন্ন রকমের ইস্যু নিয়ে, ইস্যুভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্টিং করে থাকেন। আরেকটা পরিচয় আজকে আমি পেলাম, সেটা হচ্ছে উনি কোরআনে হাফেজ। এটা আমার জানা ছিল না এবং আমি অ্যামেজড তার এই মাল্টি ট্যালেন্ট দেখে। সেই গল্প আমরা শুনবো। তাশফিকাল সামি, ওয়েলকাম। Thank you so much, Bhair. And before anything, I just want to say I'm so happy to be here because I remember the last time when I came here was back in 2018. আপনি নিজে যেটা বলেছেন অনেক বছর আগে। অ্যান্ড তখন কিন্তু আপনার এরকম অফিস ডেকোরেশন কিছুই ছিল না, জাস্ট আপনার অফিসের যে ডেস্কটা সেটা সামনে আমাদের জন্য বসা, একটা আইফোনে রেকর্ড করা হচ্ছিল, ওখান থেকে ফেসবুক লাইভে। অ্যান্ড লুক অ্যাট দ্য ট্রান্সফরমেশন, মানে যে আপনার যে ক্যামেরা ইকুইপমেন্টস, লাইটিং, ডেকোরেশন, সুপার প্রফেশনাল। অ্যান্ড এটা বলতেই হবে যে আমি আপনার সাথে আসার আগে অবভিয়াসলি এটা একটা রেসপন্সিবিলিটি, যে শোর হোস্ট সম্পর্কে, শো সম্পর্কে জানা। অবভিয়াসলি আপনার লেখা, আপনার কথা ফলো করা হয়, বাট তারপরে যখন পড়তে গেলাম, দেন কনগ্রাচুলেশনস অন অ্যাচিভিং 100,000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব। ফেসবুক পেজে দেখলাম 5 লক্ষ ছাড়িয়ে গেছে, অলসো কনগ্রাচুলেশনস। আর আপনি নিজে যেটা বললেন
ফেব্রুয়ারি 2021 দেখতে পেলাম যে আপনাদের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস ফর অর্গানাইজিং কনজিকিউটিভ 1000 ডেজ অনলাইন ট্রেনিং অন অন্টারপ্রিনারশিপ অ্যাট ফ্রি কস্ট, এবং দেখলাম যে পৃথিবীর 50টা দেশে অবস্থিত বাংলাদেশের কাছে পৌঁছে যাচ্ছেন 4 লক্ষের বেশি মানুষের কাছে। আর আপনি বলে 5 লক্ষ ছাড়িয়ে গেছেন। আমরা দেখি সমাজে অনেকেই আছেন আপনার মতো যারা ভালো কাজ করতে চাচ্ছেন, তাদের জেনুইন ইন্টেনশন আছে, বাট ল্যাক অফ প্ল্যানিং, ল্যাক অফ অর্গানাইজিং, ল্যাক অফ স্ট্র্যাটেজাইজিং, সামটাইমস তাদের যে স্বপ্নটা থাকে পূরণ করা হয়ে ওঠে না, একটা পর্যায়ে গিয়ে থেমে যেতে বাধ্য হন। বাট আপনার যে প্ল্যানিংটা অ্যান্ড হাউ টু এক্সিকিউট দ্য প্ল্যানিং, there is a lot of things you can learn from this, and I'm so happy to be here. I'm also very honored তোমার এই কথাগুলোর কারণে, এবং সত্যিকার অর্থে আসলে আমাদের প্রত্যেকেরই দেশের জন্য কোনো না কোনো কাজ করে, সবাই করছে, কোনো একটা গাছ লাগানো দেশের জন্য একটা কাজ, আমি মনে করি অক্সিজেন দেবে। এবং আমরা রিসেন্টলি সারা বাংলাদেশের 64 জেলায় 64,000 গাছ লাগানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছি, যেটা চলছে। আজকে অনেক জেলায় গাছ লাগানো হয়েছে এবং এটা চলছে। সো আমরা এরকম অনেক মানবিক কাজও করে থাকি। শুধু যে উদ্যোক্তা হচ্ছি, নিজে আমি বাড়ি গাড়ি করবো, সারা দেশের মানুষের, আশেপাশের মানুষের খোঁজখবর রাখবো না, সেরকমভাবে আমি আসলে তাদেরকে শেখাই না। এবং আমি তাদেরকে সবচেয়ে বেশি যেটার উপরে জোর দিই যে তোমাকে সবার আগে একজন ভালো মানুষ হইতে হবে। এটা খুব জরুরি এখনকার সমাজে। আমরা চারিদিকে যা দেখছি সেগুলো চিন্তা করতে গেলে আসলে এটার কোনো বিকল্প নাই। এবং তুমি একজন চমৎকার ভালো মানুষ, আমি যতটুকু ফলো করি। বাট আমি এই জায়গাটাতেই আজকে শুরু করতে চাই। আই এম সো অ্যামেজড। আমি কিছুক্ষণ আগে তোমাকে দেখছিলাম কি সুন্দর করে সূরা কোরআন তেলাওয়াত করছে, মানে হাউ, মানে এটার মানে আমি যত জানি, আমি তুমি করে বলছি যেহেতু তুমি আমার অনেক ছোট। তুমি আমাদের ট্রেডিশনাল বাংলা মিডিয়ামে ল্যাবরেটরি স্কুল থেকে লেখাপড়া করা? ল্যাবরেটরিতে ছিলাম, তারপর মানে এসএসসি হচ্ছে আইডিয়াল স্কুল থেকে, আইডিয়াল স্কুল, কলেজ ছিল নটরডেম, আর ভার্সিটি হচ্ছে ঢাকা ভার্সিটি আইবিএ। ঢাকা ভার্সিটি আইবিএ, নটরডেম কলেজ, মানে সবই আধুনিক মানে শিক্ষা, এবং সবচাইতে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করেও একজন তরুণ, এরকম সুদর্শন নায়কের মতো চেহারা তরুণ যে কোরআনে হাফেজ হতে পারে, আমি মনে করি এটা অনেকের জন্য একটা ইন্সপিরেশন। এটার পেছনের গল্পটা শুনতে চাই। একটা পেছনের গল্প যদি বলতে যাই, ধর্ম তো সবার কাছে যে যেভাবে দেখে আর কি। আমরা যদি বলি পৃথিবীর সব ধর্মে কিন্তু শান্তির কথা বলে, মানুষের কল্যাণের কথা বলে। আপনার সাথে আমার হয়তো একজন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, তার ঈশ্বরের ডেফিনেশনে তো ডিফারেন্ট হতে পারে। হিন্দুদের দেবদেবী আছে, আমাদের একটাই ঈশ্বর আল্লাহ, কিন্তু সবাই কিন্তু কল্যাণের কথাটাই বলে। অ্যান্ড আমরা যদি ধর্মটাকে ভালো করে মন থেকে জানতে পারি, তাহলে আমরা দেখতে পাই যে আপনার ভেতরে প্রশান্তি খুঁজে পাবেন, আপনি নিজে ভালো থাকতে পারলে পৃথিবীকে ভালো রাখতে পারবেন। বাট একটা কথা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, ঠিক সেরকমভাবে আমরা এটাও দেখতে পাই যে ডিউ টু ল্যাক অফ প্রপার নলেজ, ধর্মটা আমাদের মনকে প্রসারিত করার বদলে সংকুচিত করে তোলে। উই টেন্ড টু বিকাম জাজমেন্টাল, উই টেন্ড টু হ্যাভ সুপিরিয়রিটি কমপ্লেক্স, যে আমি ঠিক তুমিই ভুল। বাট তারপর আমাদের বুঝতে হবে যে আমি দেখেছি শিক্ষিত প্রজন্মে যারা আছে, আমার মাকে দেখেছি, আমার খালাকে দেখেছি, আমার পরিচিত অনেকেই দেখেছি, ধর্ম তাদের মনকে কখনো সংকুচিত করে নাই, তাদেরকে জাজমেন্টাল বানিয়ে দেয় নাই। তারা কখনো বলে নাই যে ও এইভাবে চলে অতএব সে খারাপ, ওর জামাটি এরকম অতএব সে খারাপ। হ্যাঁ, হয়তো আমার ধর্মবিশ্বাস অনুযায়ী তার সাথে নাও মিলতে পারে, বাট আপনার গোয়েন টু জাজ দ্য হিউম্যান বিইং বেসড অন দেয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। আমরা দেখবো তার ইন্টেনশনটা কীরকম। মানে আমরা জানি না যে আল্লাহ কাকে ভালোবাসেন এবং কার অবস্থান আল্লাহর কাছে কতটুকু। খুব মানে পোশাকে আশাকে ধার্মিক হলেই যে ভালো মানুষ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এবং I would just request everybody, don't judge people based on their physical appearance or the choices they're making. আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া, এবং ইসলামে খুব সুন্দর একটা শব্দ হিকমা, আমি এটার প্রপার বাংলা জানি না, ধরে নিচ্ছি ডিপ্লোম্যাসি। অর্থাৎ আপনার কথাগুলো তো সুন্দর হবে, আপনার ব্যবহার, আপনার জীবনযাত্রা তো সুন্দর হবে, মানুষ নিজে থেকে আকৃষ্ট হবে আপনার প্রতি, যে কীভাবে আপনি শান্তি খুঁজে পেলেন সেটা জানতে, সেটা নিজের অন্তরে ধারণ করতে। বাট এটা চাপিয়ে দেওয়ার কিছু নয়, কারণ আপনি যদি চাপিয়ে দিতে যান, মানুষটা মোটা আকৃষ্ট হবে না, সে দূরে সরে যাবে। And I think this is the change we need to see in the society, and the only way we can gain the change, we can make the change, is by gaining proper knowledge about religion. তোমার এই আগ্রহটা কিভাবে তৈরি হলো কোরআন শরীফ মুখস্থ করে ফেলার? আমি তো তখন একদম ছোট, আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম। আমরা 3 ভাই, আমি একদম ছোট, তারা 2জন পিঠে আমার 8-9 বছরের বড়, 3জনে গভর্নমেন্ট ল্যাবে ছিলাম। তো বাবা মা যখন হজ করে আসেন, তাদের ইচ্ছা হলো যে আচ্ছা এবার একটু ধার্মিক পথে একটা ছেলেকে পাঠাই। তো আমাকে পাঠানো হলো কাটাবন হিফজখানায়। অ্যান্ড হিফজখানা অবভিয়াসলি ইটস এ প্লেস কাইন্ড অফ লাইক এ মিলিটারি ক্যাম্প, বিকজ আপনি বাসায় থাকছেন, আপনার সন্তান সামিনের বয়স কত এখন?
লাইক? আচ্ছা 20 লাইক আই ওয়াজ 9 ইয়ার্স ওল্ড। সো অবভিয়াসলি খুবই ছোট, আমি তখন বিছানায় হিসু করে দিই রাতে, এত ছোট আর কি। তো ওখানে গিয়ে মানিয়ে নেওয়া অবভিয়াসলি খুব ডিফিকাল্ট। আচ্ছা, ছোটটার বয়স হচ্ছে 11। আচ্ছা সিয়াম। তো তাহলে অনেকটা তার বয়সী ছিলাম আর কি। স্পেশালি ফর ইন্ট্রোভার্টেড, কিছু বাচ্চা শাই হবে, কিছু বাচ্চা এক্সট্রোভার্টেড দুষ্ট হবে। সো আই ওয়াজ ইন্ট্রোভার্টেড অ্যান্ড শাই। ইট ওয়াজ নট ইজি ফর মি টু গেট অলং দেয়ার, অ্যান্ড অবভিয়াসলি কালচারাল একটা শখ থাকে। তারপর চাইল্ড সাইকোলজি বুঝতেও শিক্ষকদের সেটার একটা ল্যাকিং ছিল। ইট ওয়াজ নট ইজি দেয়ার, বাট দ্য বেনিফিট ই হ্যাড যে কাটাবন হিপস খান একটা প্রসিদ্ধ ভালো একটা জায়গা এবং ঢাকা ভার্সিটি এরিয়ার সাথে অবস্থিত। আমার ক্লাসমেট না, বন্ধু যারা আর কি ছিল, রেসিডেন্সিয়ালের টিচারের ছেলে, ঢাকা ভার্সিটির প্রফেসরের ছেলে। সো উই গট টু মিট দ্য পিপল যারা অ্যাকচুয়ালি দ্য ক্রিম অফ দ্য ক্রপ অফ দ্য সোসাইটি। অ্যান্ড আমরা বলতে পারি যে সেই কানেকশানটা এখনও রয়ে গেছে। আমরা এখনও প্রতি বছর চেষ্টা করি অন্তত রমাদান মাসে কাটাবনে আমরা যারা ছিলাম একটা ছোটোখাটো রিউনিয়ন করার, এবং সেটার মাধ্যমে দেখতে পাই কেউ হয়তো ইসলামিক লাইনের সাথেই আছেন, মদিনা আল আজহারি বা এই ধরনের ভার্সিটিতে পড়াশোনা করছেন, তারা ওই লাইনে আগাচ্ছেন। আবার এমন আছে যে জেনারেল লাইন আমার মতো। সো বিভিন্ন লাইনে ছড়িয়ে আছে মানুষগুলো, কিন্তু সবার একটা দিক থেকে একটা মিল খুঁজে পাই সবাই, কিন্তু যে এই কোরআনের মাধ্যমে পরিচয় এবং কোরআনের মাধ্যমে জীবনটা এগিয়ে চলা। সো আমার জন্য জার্নিটা ছিল বলতে পারেন ইউ হ্যাভ টু স্টার্ট উইথ নজরানা, অর্থাৎ আপনার দেখে দেখে পড়তে হবে, আলিফ বা তাসা, তারপর শব্দ যুক্তাক্ষর, সেটা 5-6 মাস। অ্যান্ড ছোটোবেলায় যা হয় আর কি, আপনি তো আসলে পড়তে চাচ্ছেন, আপনি তো চাচ্ছেন বাসায় চলে যেতে। সো অসুস্থতা ছুতা, বা আপনি হয়তো এই কোথাও শুনে যে বগলে রসুন দিয়ে রাখলে নাকি জ্বর উঠে, তো হ্যাঁ দেখি করলে কী হয়, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে জ্বর উঠে, দেখি কী হয়, তেমনি করে ফাঁকিবাজি করার সময় চলে গেছে। বাট তারপরে 6 মাস নজরানা, তারপর বলেন যে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আমার ক্ষেত্রে 2 বছর ছিল হিপস কমপ্লিট করতে, অনেকের ক্ষেত্রে 2.5 বছর, 3 বছর, 4 বছরও লাগে, অনেকে 7 বছর ধরে পড়তে থাকে আর কি। এটা আসলে এবারে শেষ হয়ে রাখা হলো। তো ওইটা হওয়ার পরে দেখা গেলো যে আচ্ছা আমি তো অনেক কিছু ভুলে গেছি এতদিন পড়তে গিয়ে, তো সেটা আবার ঝালাই করে নিতে হয়। সো ওভারঅল আমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছে 2007-এ। তখন আমি তারপরে মিল্লাতে চলে যাই, তারপর আমি সেখান থেকে মতিঝিল মডেলে চলে আসি ক্লাস 8-এ, তারপর মতিঝিল আইডিয়াল, তারপর ট্র্যাডিশনাল যে মিডিয়াম। এবং আমি শুনেছি আপনি তারাবিও পড়িয়েছেন, মানে হাউ লং, মানে কতদিন? এটা 2007 থেকে শুরু করেছিলাম, 8 বার পড়িয়েছি পর্যন্ত তারাবি নামাজ। জি। এখন বলতে পারেন যে হয়তো একটা মানে আপনি পাড়া ক্লাবে খেলতে পারেন, বিশ্বকাপে খেলতে পারেন। সো সেই প্রেক্ষিতে বলতে গেলে আমি খুব বড় কোথাও পড়িয়েছি তা না, আমাদের এলাকার মসজিদে বা ফ্ল্যাট বাড়ি যে মসজিদ। ইটস নট অ্যাবাউট যে কোন প্ল্যাটফর্মে পড়াচ্ছেন, আপনি তারাবি নামাজ পড়াচ্ছেন অ্যান্ড আপনি একটা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন, মুসল্লিদের সামনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন, দ্যাটস হোয়াট ম্যাটার্স। সো এই যে আমরা তাশফিকালকে এখন যেভাবে দেখছি, বিনয়ী, ভদ্র, মেপে মেপে কথা বলে, ভেরি সুইট, এটা কি ছোটবেলা এরকম ছিল না দুরন্ত ছিল? ছোটবেলা থেকে আমরা 3 ভাই মোটামুটি ইন্ট্রোভার্টেড। দেখবেন যে 2 ধরনের বাচ্চা থাকে, একটা ছোটো বাচ্চা, আমার 2টা ভাতিজা আছে, ওয়াসি, আয়ান, একজন 4 বছর, একজন 2.5 বছর। ইটস ভেরি ডিফিকাল্ট যে এখন তাদের স্কুল নাই, কিছু নাই, কোয়ারেন্টাইনে বাসায় বসে আছে, তারা তো বোর্ড হয়ে যাচ্ছে। আপনি তাদের এন্টারটেইন কীভাবে করবেন? সারাক্ষণ কি তাদের সাথে খেলা সম্ভব? আর সাইকোলজির ব্যাপার আছে, আমি একটা বড় মানুষ, আমরা তাদের সাথে খেলার চেষ্টা করি, কিন্তু ঘুরে ফিরে কিন্তু ফোনটাই হাতে দিতে হয়, না চাইলেও দিতে হয়। আই রিয়েলি উইশ হি কুড গেট টু মিট আদার কিডস ফ্রম দ্য নেবারহুড, সেটা এখন সম্ভব হচ্ছে না। সো সবচেয়ে ভালো হয় যদি বাচ্চাটাকে বই পড়া ধরিয়ে দিতে পারেন। ছোটোবেলায় সে যদি কল্পনার জগৎটা প্রসারিত করতে শিখে যে একটা কাগজের ভিতরে এতগুলো গল্প লেখা আছে, আমার তো বাইরে গিয়ে দৌড়াদৌড়ির দরকার নেই, আমি এখান থেকে অনেক কিছু জানতে পারি। আমার পক্ষে সম্ভব নেই এই মুহূর্তে হিমালয়ের চূড়ায় চলে যাওয়া, তারপর অ্যান্টার্কটিকাতে ঘুরতে যাওয়া, কিন্তু বইয়ের মাধ্যমে যেতে পারি। সো আমরা ছোটোবেলাতেই বইয়ের সাথে পরিচয়, আমরা যৌথ পরিবারে বড় হওয়া, তো আমাদের মামা খালা সবাই ছিলেন, কেউ হয়তো রক মিউজিক শুনছেন, কেউ রবীন্দ্রসঙ্গীত শুনছেন। সো দেয়ার ইজ এ কালচারাল ইনফ্লুয়েন্স ফ্রম বোথ সাইডস, ফ্রম অল সাইডস। তো সেটার মাধ্যমে আমাদের ভিতরে একটা গড়ে ওঠে আর কি, যে আপনার কালচারাল ইনফ্লুয়েন্সটা থাকলে আপনি নিজেই শিখতে পারবেন যে আপনার কোনখানে মনটা টানছে, রাদার দ্যান গেটিং ইনফ্লুয়েন্স বাই পিপল সারাউন্ডিং ইউ। যে কেউ হয়তো টিনেজ বয়সে যা হয় থাকবে যে ইনফ্লুয়েন্স কারা, হয়তো কলারটা খুলে সিগারেট খাচ্ছে, বাইক চালাচ্ছে, দেখে মনে হচ্ছে হ্যাঁ তিনিই তো উইনার, তার মতো হতে চাই। বাট ইউ অলসো হ্যাভ টু নো যে আসলে কোনটা আপনার জন্য কল্যাণময়, এবং সেটা আপনি তখনই শিখতে পারবেন যখন আপনি বই পড়বেন, যখন আপনি ভালো চলচ্চিত্র দেখবেন, যখন সমাজ সম্পর্কে জানতে পারবেন। সো ইটস এ প্রসেস অফ ট্রায়াল অ্যান্ড এরর। কখনো হয়তো এক্সট্রোভার্টেড ছিলাম, হওয়ার চেষ্টা করেছি, কখনো হয়তো খুবই বিনয় হওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড গোয়িং থ্রু এভরিথিং আই রিয়েলাইজ দিস ইজ হোয়াট সুটস মি, দিস ম্যাচেস মাই পার্সোনালিটি, সো দিস ইজ হু আই এম রাইট নাও। যখন ল্যাবরেটরি স্কুলে পড়েন তখন এমিন লাইফ কী ছিল? এমিন লাইফ আমাকে যদি 1 বছর আগেও জিজ্ঞেস করতেন আমি বলতে পারবো না যে কী ছিল। কারণ আমি যখন আইবিএতে চান্স পাই তখন আমার মেডিকেলও চান্স হয়েছিল, আইবিএতেও চান্স হয়েছিল। আমার মা যেহেতু ডাক্তার, তার খুব ইচ্ছা ছিল 3 ছেলের একজনকে ডাক্তার বানাবেন,
যেরকম ইচ্ছে ছিল 3 ছেলে একজনকে কোরআনের লাইনে নিয়ে যাবেন, তো আমাকে দিয়ে সেটা পূরণ হলো। তো সেকেন্ড এক্সপেরিমেন্ট আমাকে দিয়ে পূরণ করার চেষ্টা, বাট আমি ভাবলাম যে না, আমি চাচ্ছি একটা ফ্লেক্সিবিলিটি লাইফে। মাকে দেখেছি, খালামণিকে দেখেছি যারা ডাক্তার আছেন, যে নো ফ্লেক্সিবিলিটি। তো আমার মনে হলো যে ওখানে গেলে আবার যেমনটা একটা খাতে আটকে যাবে, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। অ্যান্ড আমি তখন ভালো আইবিএতে গেলে অ্যাটলিস্ট আইল গেট দ্য ফ্লেক্সিবিলিটি, আই ক্যান চুজ হোয়াট আই ওয়ান্ট টু ডু ইন মাই লাইফ। অ্যান্ড দ্য প্রবলেম ইজ, এটা খুব বড় একটা সমস্যা দেখি আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম যে আপনার এইচএসসি যখন দিলেন, ভর্তি পরীক্ষার সময়টি, ইউ হ্যাভ টু মেক এ ভেরি ক্রুশিয়াল ডিসিশন অফ ইউর লাইফ। দিস ইজ দ্য মোমেন্ট হোয়েন ইউ চুজ অ্যান অপশন ফর ইউ। যে মেয়েটা চারুকলায় চলে গেল, তার কখনো ডাক্তার হওয়া হবে না। যে ইঞ্জিনিয়ার হলো, তার কখনো হয়তো চারুকলায় পড়া হবে না। আর ইউ রিয়েলি ম্যাচিউর ইনাফ টু মেক দ্য ডিসিশন ফর ইউ? আই ডোন্ট থিঙ্ক সো। আপনি দেখলেন আপনার বড় ভাই চারুকলায় পড়ে, আপনি চলে গেলেন, কিন্তু হয়তো সেটা আপনার জন্য ছিল না। আপনার অমুক খালা ডাক্তার, আপনি সেটা হতে গেলেন, সেটা আপনার জন্য ছিল না। আমরা দেখি যে অভ্র কিবোর্ড, সেটার ফাউন্ডার যিনি, মেহেদি ভাই সম্ভবত, তিনি কিন্তু মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তিনি কিন্তু সেখানে আগ্রহ পান নাই, কিন্তু তিনি অভ্র এই কিবোর্ডের মাধ্যমে স্মরণীয় হয়েছেন সবার কাছে। So I wanted the flexibility because I didn't know what I want to pursue in my life. And I believe this saying, I see a lot of people at my age, 23, 24, 25, 26, they're in their 20s and they feel like, I don't know what to do with my life. And I think you are not supposed to know what you want in your 20s, you're supposed to know what you don't want. And in your 30s, that's when you gear towards what you want. So I'm still in the process of trying to figure out. But এই মুহূর্তে আমার ভিশন হলো যে, আপনার সাথে যখন লাস্টবার কথা হয়েছিল 2018-এ, শো শেষ হওয়ার পরে আপনার সাথে আমি চেষ্টা করছি আরেকটু কথা বলে আরেকটু যদি নলেজ নিয়ে দিতে পারি। আপনি একজন ব্যবসায়ী, একজন রিস্ক টেকার অ্যান্ড সাকসেসফুল রিস্ক টেকার। A lot of people see a lot of things, but they don't have the courage or knowledge or stamina to back it up. You have that. So you're the right person to talk to and get advice from. তো জিজ্ঞেস করলাম যে আপনার মতে কী করলে ভালো হয়। তখন আমি মনে ভার্সিটি সেকেন্ড ইয়ার, আর আপনি বলেন যে তুমি ব্যবসা করো বা তুমি নিজের মতো কিছু করো, আপনার নিজের বলার মতো একটি গল্প তৈরি করো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে, সবাই কিন্তু একরকম গল্প হবে না, সবাই উইনার হবে না, সবাই নিজে ব্যবসা করবে না, কেউ হয়তো চাকরিতেই কমফোর্টেবল। হোয়াট এভার ম্যাচেস ইউ, হোয়াট এভার সুটস ইউ, দ্যাটস হোয়াট ইউ শুড গো আফটার। এই মুহূর্তে আমার ধারণা আমি হয়তো কর্পোরেটেই যাবো। অ্যাট দ্য সেম টাইম আই উইল হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি টু কিপ রাইটিং বুকস ওর কিপ ওয়ার্কিং ইন প্রজেক্টস যেন আমার ভালো লাগছে। সো এখনও পর্যন্ত ফিক্স করে বলতে পারছি না। অ্যান্ড আই রিয়েলি উইশ আই কুড সে দ্যাট, কারণ যখন আপনি, আমার কাছে মনে হয় যে এই বয়সটায় ভর্তি পরীক্ষার সময় যখন ডিসিশন নিতে হয়, এই বয়সে সেই ডিসিশন নিতে হয়। 2 crucial decisions, your career and your relationship. আর আপনি যদি ভেবে দেখেন স্পেন্ডিং, আপনার কথা যদি বলি, লাস্টবার কথা ছাড়া বলে রাত 9টা পর্যন্ত অফিসে থাকেন, সকালবেলা আসছেন, দিনের 70% সময় আপনার এখানে যাচ্ছে, ইউর ওয়ার্ক, তারপর বাসায় যাচ্ছে আমার ওয়াইফের কাছে, পরিবারের কাছে, ইউর রিলেশনশিপ। অ্যান্ড দিস 2 decisions ইউর মেকিং রাইট নাও। সো ইফ ইউ মেক এ মিস্টেক রাইট নাও, আপনার পরবর্তী জীবনটা অনেক কঠিন হয়ে যেতে পারে। সো আই থিঙ্ক এই বয়সটা একটু সুযোগ পাওয়া উচিত, একটু ট্রাই করে দেখা উচিত, এক্সপ্লোর করে দেখা উচিত, হোয়াট এভার সুটস ইউ, অ্যান্ড আই এম স্টিল ইন দ্য প্রসেস। গ্রেট। তুমি বলছিলে লেখালেখির কথা, এই শখটা মানে কয়টা বই এ পর্যন্ত এসছে? আমার এ পর্যন্ত 3টা বই, আর ছোটদের জন্য কিছু বই আছে, ওই যে রং করা বই থাকে, বড় 3টা বই লিখে এত জনপ্রিয় হওয়া যায়, মানে হাউ, এটা টেকনিকটা কি? আমার, তুমি লেখক হিসেবে খুবই জনপ্রিয়, আমি দেখলাম বইমেলায় তো লোকজন সারাক্ষণ তোমার অটোগ্রাফ নিচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে although I'm not qualified enough to talk about this, but আমি আমার মতো করে যদি বলতে চাই, আমার কাছে মানে যে কোনো প্রোডাক্টের একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, একটা কমোডিটি ভ্যালু থাকে। ধরা যাক আপনি একটা বই লিখলেন, আই ডোন্ট নো ইউ, বাট আমি জানলাম যে বইটা পড়ে আমার উপকার হবে, হয়তো গল্পের বই পড়ে ভালো লাগবে, হয়তো জ্ঞানের বই পড়ে জ্ঞান আরোহণ করব। ইটস এ কমোডিটি ভ্যালু। আর হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। আই নো ইকবাল বাহার ভাই, যে ওয়াও তিনি লিখেছেন, কী লিখেছেন দেখা যায়, এটাই কিনে নিব। সো আমার ক্ষেত্রে কমোডিটি ভ্যালু কতটুকু সেটা আমি এখনও জানি না, সেটা এখনও পরীক্ষিত হয় নাই। মানে মাত্র লিখছি 3টা বই, মাত্র বইয়ের লেখার মান কতটুকু শেখা এখনও পর্যন্ত আমাকে ঠিক মনে হয় না যে জাজ করে দেখার মতো অবস্থায় পৌঁছেছি। বাট ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বলতে পারেন যে ওটাতেই আমার ফোকাস এখনও পর্যন্ত। সেটার কারণে বলতে পারেন যে আমার আগের কাজগুলো, আমার অন্যান্য কাজগুলো, অ্যান্ড আমার লক্ষ্য হচ্ছে আপনি যেটাই করেন না কেন, ইট শুড বি ট্রান্সলেটেবল। আপনি যদি ব্যবসায়ী হন আর আজকে আপনি লেখক হলেন, সেখানে কেউ আপনাকে চিনছেন, এটা হলে তো ভালো হলো না। আপনার এই পরিচয়টা সেখানে একটা সুবিধা এনে দেওয়া উচিত। আমার ফোকাস ওইটাই ছিল, সেটাই বলতে পারেন। তো এই আগ্রহটা কবে থেকে আসলো? আমি যখন আইবিএতে যাই, তো 10 মিনিট স্কুল তো তখনই শুরু হচ্ছে মাত্র। আমার সাদিক ভাই আইবি 20th ব্যাচ, আমি 24th ব্যাচ, একদম খুব বেশি সিরিয়াল না আর কি। তো ওনারা যখন 10 মিনিট স্কুল খুললেন, দে ওর থিঙ্কিং যে কী কী প্ল্যাটফর্ম থাকা যেতে পারে, অ্যান্ড দে ওর থিঙ্কিং যে ব্লগ ডিপার্টমেন্ট। ইসনাদ সারাবিল ভাইয়া 22nd ব্যাচে, তিনি সেটার হেড ছিলেন, অ্যান্ড হি ওয়াজ ট্রাইং টু মানে
এরকম মানুষজন ওয়ার্ড অফ মাউথের বেসিসে পাওয়া যাচ্ছে কে কে আছে, বাংলায় কে লিখে। অ্যান্ড আমি যখন আইবিআইতে ভর্তি পরীক্ষা টিকেছিলাম, রেজাল্ট পেলাম, সেদিন আমি খুবই আবেগ আপ্লুত একটি স্ট্যাটাস লিখে দিলাম, আমার সংগ্রাম, আমার স্বপ্ন বাংলায়। নোবডি রেড দ্যাট, বাট সামবডি রেড দ্যাট। হয়তো পরিমাণে কম, বাট সামটাইমস অ্যাবাউট কোয়ালিটি নট কোয়ান্টিটি। 6 months later when he was trying to scout new talents, এই অল্প কিছু মানুষ যারা পড়েছিল লেখা, তাদের ভিতরে একজন বলে যে আচ্ছা ওর লেখা পড়েছিলাম, মেবি সে লিখতে পারে। তখন ইসান ভাই ডাকলেন, আই স্টার্টেড ওয়ার্কিং দেয়ার। অ্যান্ড আমার কাছে মনে হয় যে অনেকের অনেক ট্যালেন্ট থাকে, অনেকে ভালো গাইতে জানে, লিখতে জানে, নাচতে জানে, অনেক কিছু পারে, বাট আপনি যদি ডেইলি ওইটার পিছনে সময় না দেন, একটা সময় সেটা হারিয়ে যায়। ইউ হ্যাভ টু হ্যাভ সাম পুশিং ফ্যাক্টর বিহাইন্ড দিস। আপনি যদি একটা কাজ করেন, চাকরি করছেন আপনি, it's your responsibility to produce work. And 10-minute school was that driving factor for me. Every single day you are trying to figure out যে কী টপিক নিয়ে লেখা যেতে পারে অ্যান্ড কী বাউন্ডারি পুশ করা যেতে পারে। হয়তো আমি রমাদান মাসে লাইফস্টাইল কেমন হতে পারে, খাদ্যদ্রব্য, সেটা নিয়ে লিখলাম। দ্যাট ডাজন্ট রিয়েলি অ্যালাইন উইথ 10-minute school, which is focusing merely on the educational sector. But trying to fit in যে এইটাও একদিক থেকে ইনফরমেশনাল or informative or educational হতে পারে, so can you incorporate that in our blog? সেটার মাধ্যমে বলতে পারেন লেখা শুরু। অ্যান্ড আমি আই হ্যাভ টু গিভ ক্রেডিট টু সোহান হায়দার ভাই, তিনি স্মার্ট ক্যারিয়ার বইটা লিখেছেন এই বছর, বই মেলা খুবই ভালো সাড়া পেয়েছে। তাম্রলিপি প্রকাশনী, সেজুতি আপু এবং রনি ভাইয়া, তো তারা 10-minute স্কুল একবার আসলো যে আমরা ছোটো বাচ্চাদের জন্য বই লিখতে চাই, আপনার তো কোনো রাইটার আছে নাকি? উই ডোন্ট ওয়ান্ট এস্টাবলিশ রাইটার, জাস্ট নিউ ফেসেস। সোহান হায়দার ভাই ওয়াজ প্রেজেন্ট দেয়ার অ্যান্ড হি টক টু হার। তারপর তিনি আমাকে বললেন, আমিও ব্লগের অন্য যারা তাদেরকে বললাম, অ্যান্ড দিস ইজ হাউ ইট স্টার্টস, যে আপনি একটা সূত্র ধরে ঢুকলেন, শুরু হয়ে ঢুকে তারপর কত দূর যেতে পারেন। আমাদের প্রথম প্রজেক্টে ছিল 4-5 পৃষ্ঠা গল্প লিখে দেবো, এইটুকুই। সেটা থেকে ধীরে ধীরে যাচ্ছে, তুমি কি একটা অনুবাদ বই লিখলে কেমন হয়, বাট অনুবাদ করতে আমার আগ্রহ খুব একটা নাই, আই ওয়ান্ট সামথিং অরিজিনাল। তারপরে আচ্ছা তুমি একটা বই লিখে ফেলো। সো আমার 10 minutes লেখা ছিল, সাথে নিজেও কিছু লিখলাম, তো প্রথম বইটা এভাবে হলো। অ্যান্ড আপনি যখন কাজ শুরু করতে যাচ্ছেন, দে ডোন্ট নেসেসারিলি কেয়ার অ্যাবাউট যে আপনার সাহিত্যগুণ কতখানি। কিছু বই সাহিত্যের জন্য হবে, কিছু বই ফোকাস ইনফরমেশন বেসড হবে। তারা দেখতে চাচ্ছেন এটাই যে আপনি মেনটেন করতে পারবেন কি না, আপনার থেকে সাহস করে যে আপনার বইটা তারা ছাপালেন, আপনি সেই সাহসটার মর্যাদা দিতে পারবেন কি না। নোবডি ওয়ান্টস টু ইনকার লস। ওইটা যখন তারা দেখলেন যে না, হি ক্যান, মানে পারবে, হি ক্যান গেট ইট কভার্ড, লস হবে না আর কি, তখন তারা একটু ভরসা করলেন। তখন নেক্সট ইয়ার আরেকটু ডিফারেন্ট ওয়েতে লিখলাম। প্রথম বছর ছিল যে 10-minute স্কুলে কাজ করি, সো শিক্ষামূলক বিজ্ঞানের বই, ঝাঁকানাকা বিজ্ঞান। দ্বিতীয় বছর ভাবলাম যে আমার প্যাশন হচ্ছে ফিকশন, সো হোয়াই নট রাইট আ হরর স্টোরি কম্পাইলেশন, হুইচ ইজ ভেরি রিস্কি, কারণ আমাকে কেউ হরর গল্পের সাথে অ্যাসোসিয়েট করে না। আই টুক দ্য রিস্ক, আই উড নট সে ইট ওয়াজ ভেরি সাকসেসফুল, বাট ইট ওয়াজ কোয়াইট সাকসেসফুল। তারপরে বছর ভাবলাম যে আচ্ছা, যেহেতু আমি মেইনলি ইন্সপিরেশনাল কন্টেন্ট নিয়ে কাজ করে এসেছি, হাউ অ্যাবাউট রাইটিং ইন্সপিরেশনাল বুক। অ্যান্ড আমার ফিলোসফি হচ্ছে, এটা আমরা সবাই জানি, ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালোন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। আমি যেটা সবসময় চেষ্টা করি যে আমার বন্ধুবান্ধব যারা আছে, ইফ আই সি এনি পোটেন্সিয়াল ইন দেম, ট্রাই টু ইনকর্পোরেট দেম, গিভিং মাই প্ল্যাটফর্ম সো দ্যাট দে ক্যান শাইন, দে ক্যান গেট দ্য স্পটলাইট। তো আমার এক বন্ধুকে নিলাম, সে আমার সাথে লিখলো, সে আমার সাথে প্রমোশনের কন্টেন্ট বানালো, আমার বন্ধু আসিফ রাজা আর কি। তো এই বছর ছিল যে কোলাবোরেটিভ প্রজেক্ট, যে বিজয় হবে 40টি অনুপ্রেরণার গল্প। ডাজেন্ট মিন যে সবখানে যে আপনি এগিয়ে যাবেন, পারবেন, এরকম ট্র্যাডিশনাল না। সাম আর ফিকশনাল স্টোরিজ, সাম আর অ্যাকচুয়াল স্টোরিজ, সাম আর ভার্সিটি লাইফের এক্সপিরিয়েন্স, আমার স্কুল লাইফের এক্সপিরিয়েন্স, আমরা জীবনে যে মানুষগুলোকে পেয়েছি, যেমন আপনার থেকে অনেক গল্প জানার আছে আমাদের, যেটা আমরা লিখতে পারি, যেটা মানুষকে জানাতে পারি। ইট ওয়াজ আ মিসেলেনিয়াস collective feature of anything that I find inspiring in my personal life. I don't know what I'm going to write in next year, but hopefully something different. Yeah, great. মানে বোঝা যাচ্ছে যে তোমার জীবনটা একটা মোটামুটি ডিসিপ্লিনের মধ্য দিয়ে, যেটা বললো ল্যাবরেটরি, তারপরে হচ্ছে দ্য আইডিয়াল, তারপর নটর ডেম, তারপরে আইবিএ। সো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে খুব বেশি এদিক ওদিক যাওয়ার সুযোগ পাওয়া যায় না আর কি। মানে ছেলেরা মেয়েরা যেরকম দুষ্টুমি করে লাইফের অন্য যে সেগুলোতে, তো খালি লেখাপড়া হয়েছে নাকি আর অন্য কিছু হয় নাই? আমার মনে আছে যে আমরা যখন নটর ডেম কলেজে পড়ি, একবার যে প্রক্সি স্যার আসলেন আমাদের ক্লাসে, তো ইউজুয়ালি প্রক্সি স্যার তো অত সিরিয়াসভাবে পড়াবেন না, তিনি এমনি একটা ক্লাস করতেন মেহমান হিসেবে। তো আমরা কথাবার্তা বলছি, গল্প করছি, বাট হি ওয়াজ ডিফারেন্ট। তিনি আমাকে ধরলেন, বললেন যে কথা বলছো না। তো এই ক্ষেত্রে মাথা নিচু করে থাকা ছাড়া কিছু করার নেই, আমি থাকলাম। অ্যান্ড তারপর তিনি এমন কিছু কথা বললেন দ্যাট অ্যাকচুয়ালি রেজোনেটেড উইথ মি টু দিস ডে। তিনি বললেন যে আমি বুঝি তোমাদের যে বয়সটা তোমরা চাইবা যে ওয়াও ঘুরে বেড়াচ্ছি,
আমি ওই দিন একজনের সাথে কথা বলছিলাম, তার বাচ্চা মেয়েটা বেলি রোডে থাকে ওনাদের ফ্যামিলি আর কি, তো ব্রুটাউন ক্যাফে ভিক্টোরিয়াসের পাশে। তো ওইখানে তার মেয়েকে নিয়ে প্রায় যান, দেখা যায় ভিক্টোরিয়াসের মেয়ে আইডেলের ছেলে, ভিক্টোরিয়াসের মেয়ে নটরডেমের ছেলে। সো ছোটো বয়স থেকে কিন্তু রোমান্টিক ব্যাপারটা কাজ করে। অ্যান্ড ইউল ফাইন্ড মেনি পিপল যারা একই সাথে সবই করছে, যারা পার্টিও করছে, হ্যাংআউটও করছে, প্রেমও করছে, অ্যান্ড দে আর সাকসেসফুল ইন দেয়ার একাডেমিক লাইফ অলসো, বাট ইটস 1%. Maybe you're not that talented, maybe you're not that financially stable, maybe আপনার প্রেশারটা আছে যে আপনার পড়াশোনা শেষ করেই আপনার ফ্যামিলির হালটা ধরতে হবে। ইউ ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি দ্যাট দে হ্যাভ, যে কিছু সমস্যা নেই, পড়াশোনা না হলেও বাবা আমার টাকা দিয়ে বিদেশ চলে যাবো। সো আমাদের ক্ষেত্রে যেহেতু, হ্যাঁ, আমার মা একজন ডাক্তার, আমার বাবা একজন রিটায়ার্ড ব্যাংকার কাম বিজনেসম্যান, সামাজিকভাবে স্বীকৃতি মানে সোশ্যাল ক্যাপিটালের দিক থেকে হয়তো আমরা ভালো অবস্থানে, বাট ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ওয়াইজ বলবো না যে আমরা খুবই ধনী অবস্থায় আছি। দ্যাট অ্যালাউজ মি টু হ্যাভ দ্য লাক্সারি টু ডু হোয়াট এভার আই ওয়ান্ট। অ্যাট দ্য সেম টাইম আই পার্সোনালি ফিল ইটস অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট যে আপনি বাইরের কাজগুলো ট্রাই করে দেখবেন, কারণ এই ট্রায়াল অ্যান্ড এরর একটা প্রেম করার দরকার আছে লাইফে। আমি বলছি না এই জন্য, আপনার এই স্টোরিটা বিশেষ করে ইম্পর্টেন্ট। আমার মনে হয় গতবার যখন এসেছিলাম তো রিলেটেড কথা হচ্ছিল যে আপনি কিন্তু কম বয়সী প্রেম করেছিলেন। অনেকে গানও আছে কম বয়সী প্রেম করলে ঠকতে হয়, কিন্তু আপনি কিন্তু ঠকেন নাই। ইউ মেড এ ডিসিশন অ্যান্ড দ্যাট টার্ন আউট টু বি এ ভেরি সাকসেসফুল চ্যাপ্টার অফ ইউর লাইফ। অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যে স্কুল লেভেলের প্রেম কয়টাই বা টিকে কলেজ পর্যন্ত, কলেজ লেভেলের প্রেম ভার্সিটি অ্যাডমিশনে টিকে নেই, ভেঙে গেল। আমার একজন বন্ধু আছে, তার ইচ্ছা ছিল মিলিটারির ছেলে প্রেম করবে, কারণ তার বড় বোনের সাথে মিলিটারি ক্যাপ্টেন বা মেজরে বিয়ে হয়েছে, সেরকম দেখে প্রেম করলো। কিন্তু মেয়েটা অ্যাডমিশন টেস্টে মেডিকেলে টিকলো না, ডাম করে দিল, কারণ সে যা ছিল মিলিটারি, ছেলেও যা ছিল ডাক্তার, মিলে নাই। সো এখানে ভালোবাসাটা আসলে হয়ে ওঠে নাই, অনেকটা বিনিময় প্রথার মাধ্যমে হচ্ছিল আর কি, ইটস অফ স্ট্যাটাস। তো এগুলো তো আপনার এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারবেন না আর কি। আমার এক বন্ধু আছে, আমাদের আসিফ রেজাচিরি, তার কথাই বলি। তো ও ছিল যে খুবই খোলসের ভেতরে থাকা একটা ছিল, বাবা মা কিছু করতে দিবে না, না খেলাধুলাও করতে দিবে না, যে তুমি পড়াশোনা করো, বাইরে গেলে খারাপ হয়ে যাবে। সে যখন কলেজে উঠে আমরা দেখতাম যে সারাদিন পড়াশোনা করছে, ভালো রেজাল্ট, সো অবভিয়াসলি একটা কম্পিটিশন যে ও হয়তো ভালো করে কেন। অ্যান্ড দের আর টু ওয়েজ ইউ ক্যান পারফর্ম বেটার দেন দেম, বাই অ্যাকচুয়ালি ডুইং বেটার দেন দেম, ওর তাদের ক্ষতি করার মাধ্যমে, যে তারা ছোট হয়ে গেলে তো আপনি বড় হয়ে গেলেন অটোমেটিক্যালি। আমার এক বন্ধু প্ল্যান করলো যে ওকে ফেসবুক আইডি খুলে দাও, ফেসবুকের নীল দুনিয়া। সেখানে খুলে দেওয়ার 3 মাসের মধ্যে নটরডেমে একটা র্যাঙ্কিং থাকে যে 1 থেকে 1000 পর্যন্ত যত স্টুডেন্ট সবার কম্বাইন্ড র্যাঙ্কিং, সে টপ 100 থেকে 1000-এর পরে চলে গেল। আমরা 900-তে ছিলাম, 900তেই থাকলাম, আমরা নরণচরণ নাই, বাট তাকে আমরা নামিয়ে দিয়ে আমরা উঠে গেলাম আর কি। তবে তাতে আমাদেরই ক্ষতি হলো, নিজের পায়ে কুড়াল মারলাম, কারণ আমরা তার খাতা দেখে লিখতাম, সো সে খারাপ করা মানে আমরাই খারাপ। এখন এটার কারণটা কী ছিল? আপনি যদি ছোটোবেলায় এক্সপিরিয়েন্সগুলো হতো, বলছেন ক্লাস 6-এর সাথে প্রেম করবেন, বাট প্রেম করবেন, ছাত্র জীবনে করা দরকার আছে, তাহলে হবে কি, আপনি যদি ধাক্কা খান, ভুল করেন, আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ইটস নট লাইক ফেসবুক দেখে আপনি একদম হাওয়া হয়ে যাবেন, আপনি ব্যালেন্স করতে পারবেন যে ওকে ফেসবুক ভালো লাগছে না। বাট আমি যেটা সবসময় বলি, প্রেমকে ইন্সপিরেশন হিসেবে দেখা উচিত। ইয়াস, যে আমি প্রেম করবো নেই, দিনের পর দিন ডেটিং করব, সারা রাত ফোনে কথা বলবো, এটা তো প্রেম না। এগুলো হচ্ছে এক ধরনের নেশা, এক ধরনের বাজে অভ্যাস। বরং ঠিক আছে, তাকে ভালো লেগেছে, টুকটাক মাঝে মধ্যে কথাবার্তা হতে পারে, বাট আমার গোলটাকে আলটিমেটলি তাকে বিয়ে করা। তো তার মানে আমাকে সেই প্রস্তুতি নিতে হবে, তার দিক থেকেও আমার দিক থেকেও। দ্যাট শুড বি দ্য আইডিয়াল ওয়ে। বাট এনিওয়ে, আমি এখনকার এগুলো নিয়ে বলতে চাই না, এত ইজি এবং সস্তা হয়ে গেছে। তো আসলে ভেরি ইন্টারেস্টিং। মানে তবু আমি জানতে চাই যে পিছনে ফিরে তাকালে এরকম কোনো ঘটনা মনে পড়ে তোমার জীবনে ঘটেছে, যেটা মনে হলে এতটাই খারাপ লাগে যে মনের অজান্তে চোখটা ভিজে যায়? আমার কাছে মনে হয় কোনো মানে তিক্ত অভিজ্ঞতায় তিক্ত না, অ্যাজ লং অ্যাজ দ্যাট ইজ নট এফেক্টিং মি ইন প্রেজেন্ট টাইম। আপনি হয়তো অপমানিত হয়েছেন, তাচ্ছিল্যের শিকার হয়েছেন, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার এনিমোর। 90% কেসেসে কিন্তু ম্যাটার করে না 5 বছর পরে ভাবতে গেলে। আপনার বন্ধু যারা এখন আছে তাদের অনেকেই 5 বছর পরে থাকবে না, বিশেষ করে আমাদের বয়সটা আর কি, যে আমরা মাত্র ভার্সিটি লাইফ পড়ছি বা এরকম। তো বন্ধুরাই যদি থাকে না, শত্রুরাই বা কেন থাকবে? তারা তো আরও দূরে হারিয়ে যাবে। সো দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি যে কী ভুল করেছি কী করিনি, বাট যেই ব্যাপারগুলো এখন আমাকে ভোগায়, হয়তো আই মেড এ রং ডিসিশন, আই ইনভেস্টেড মাই টাইম অন রং পিপল, অ্যান্ড দ্যাট রিয়েলি হার্টস মি। অ্যান্ড অলসো সামটাইমস আমার একটা অভিজ্ঞতার কথা যদি বলি, যে এটা ক্যারিয়ার আনসার্টেনের কথা বলছিলাম আমি, আই থিঙ্ক দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইউ নিড টু ডিসকাস টুডে। আপনাকে যেহেতু পেয়েছি, আমি অ্যাকচুয়ালি আই হ্যাভ এ লিস্ট অফ কোয়েশ্চেন্স ফর ইউ, এটা করার সুযোগ হবে কিনা। এই যে ক্যারিয়ার আনসার্টেনটি, আমার ফ্যামিলির কথা যদি বলি, আই এম নট বোস্টিং, আই এম জাস্ট সেইং যে আই এম ভেরি প্রাউড টু হ্যাভ আ ফ্যামিলি, যেখানে আমার মারা 6 ভাই বোন, 3 ভাই 3 বোন, একদম ব্যালেন্সড। আই ডোন্ট নো হাউ দে মেইনটেইনড ইট। প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন,
অনেক ফিল্ডে অ্যাকমপ্লিশ মানুষজন, আই রিয়েলি উইশ আই কুড লার্ন ফ্রম দেম মোর। আপনি হয়তো আমার মামা হিসেবে আমার সাথে আপনার স্নেহের সম্পর্ক, বাট আপনি একজন ক্যারিয়ারিস্ট, আপনি একজন ডক্টর, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার বয়সটা পার করে এসেছেন। I never connected with them on that level, and maybe I needed to do that, and now I look back and feel যে তারা কেন আমাকে এফোর্টটা দেয় না, তারা কেন কখনো বলেন না যে তাশফিক হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ প্ল্যানিং, লেটস হ্যাভ আ চ্যাট। বাট পরে আমার মনে হয় যে ইটস নট দেয়ার রেসপন্সিবিলিটি, ইফ দে উড ডু দ্যাট উড বি ফ্যান্টাস্টিক, ইটস মাই রেসপন্সিবিলিটি। আমার নিজে থেকে গিয়ে তাদের সাথে কথা বলে সেটা আদায় করে নেওয়া উচিত ছিল, হয়তো আমি করি নাই। অ্যান্ড হয়তো সেই প্ল্যানিংগুলো জানলে হয়তো আমার লাইফটা একটু ডিফারেন্ট ডিরেকশন, আরও বেটার ডিরেকশনে থাকতে পারতো। কারণ একটা ব্যাপার ভেবে দেখেন যে আমাদের লাইফের প্রায়োরিটিগুলো কিন্তু সময়ের সাথে চেঞ্জ হতে থাকে। আপনি যখন ক্লাস 10-এ পড়ছেন, একটা মেয়ে সে হয়তো প্রেম করতে চাচ্ছে, ওয়াও এই ছেলেটা খুবই ড্যাশিং দেখতে, গিটার বাজাচ্ছে, বাইক চালাচ্ছে, হি ইজ হ্যান্ডসাম, হি ইজ রোমান্টিক, দ্যাটস ওয়াই শি ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হিম। বাট হোয়েন ইউ গেটিং ম্যারিড ইউ ডোন্ট অ্যাকচুয়ালি কেয়ার যে ছেলে গিটার বাজাতে পারে নাকি পারে না। মেবি ক্লাসে সবাই নার্ড ছেলেটা, খুবই আতেল, মাথায় শীতি তেল দিয়ে চলতে, বাট হি হ্যাজ এ গুড ক্যারিয়ার, তার পোটেনশিয়াল অনেক বেশি, একজন রেসপন্সিবল কেয়ারিং হাজব্যান্ড হবে, সে তার ফ্যামিলি টেক কেয়ার করবে, সে লয়াল হবে। সো আপনার ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার প্রেফারেন্সটা। সো সময়ের সাথে প্রেফারেন্সের ব্যাপারটা আছে। যে আমার বাবা এই কথাটা বলতেন, অ্যান্ড আই ডোন্ট ব্লেম হিম, এটা শুনতে একটু খারাপ লাগে, যে বলতেন যে তুমি হয়তো তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো বা এই করছো, অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু রিয়েলাইজ মেবি দিস ইজ নট গোয়িং টু লাস্ট। আপনি যখন ভার্সিটি লাইফে আছেন, ছাত্রত্ব ছাড়া তেমন কিছু রেসপন্সিবিলিটি আপনার মাথার উপরে নাই। ও ওয়াও, এটা পাশাপাশি সে বইও লিখে, ফ্যান্টাস্টিক। বাট হোয়েন ইটস অ্যাবাউট ক্যারিয়ার, কী করে শুধু বই লিখে, দ্যাটস নট ভেরি লুক্রেটিভ। ইউ হ্যাভ টু হ্যাভ আ সলিড বেস, যে আচ্ছা আপনি একজন ব্যবসায়ী বা আপনি একজন একটা কিছু করেন, পাশাপাশি লিখে। সো ইউ হ্যাভ টু হ্যাভ এর ওয়ান ইনট্যাক্ট, তারপরে আপনি যতগুলো জিরো বসাইতে পারেন, যে লেখক, অ্যাক্টর, যাই হোক। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এর ওয়ান, দেন এভরিথিং ইজ জিরো। অ্যান্ড আই রিয়েলি উইশ আই কুড গেট দ্যাট ফ্রম সামবডি আ লং টাইম এগো। হয়তো আমার ফিউচার প্ল্যান একটু স্ট্র্যাটেজাইজড হতো। আমরা গতদিন একদম কাকতালীয়, গতকালে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, মানে গ্র্যাজুয়েশন সেরিমনি হয় না অফিসিয়ালি, অনলাইনে যা হয় আর কি হলো। অ্যান্ড যখন আমি বন্ধুদের সাথে কথা বলতে যাই, আইবিএ ক্লাসমেট, এভরিবডি হ্যাজ দিস অ্যাসাম্পশন যে ওয়াও আইবিএ, দেশে চাকরি বাকরির ক্ষেত্রে তো আইবিএ থাকলে, সম্প্রতি তো ইউনিভার্স সম্প্রতি ডিরেক্টর হন যে আইবিএ একজন অ্যালামনাই। তো বাংলাদেশের প্রত্যেকটা অর্গানাইজেশনে লিডিং পজিশনে আইবিএর কেউ না কেউ আছে। অ্যালামনাই নেটওয়ার্ক এতটাই স্ট্রং, আপনি ধরে নেবেন যে আইবিএ থেকে পাশ করলেই তো অসাধারণ 1 লক্ষ টাকা, 80,000 টাকার চাকরি। দ্যাট ইজ নট দ্য রিয়েলিটি ডিউরিং দ্য ইয়ার অফ কোয়ারেন্টিন। আই নো মেনি পিপল যারা হচ্ছে চাকরি পাচ্ছে না। I know many people from my batchmates who have very good CGPA. That was their focus through their entire life, যে আমরা চাকরি করবো ভালো, and they're working in খুবই অখ্যাত organization, which is not a proper job to be honest, একটা হয়তো volunteer organization এই সেই। And I see the struggle. I see that this is the real life they're talking about. I'm not being pessimistic. I'm not saying যে wow lifeটা খুব কঠিন হবে. I'm just saying this is a totally different dimension that we're facing right now. And hopefully আমরা সবাই একটা ভালো অবস্থানে পৌঁছে যাব, but for the time being, the time of uncertainty, this is very difficult. কোথায় দেখতে চাও তোমাকে 10 বছর পরে? আমাকে যদি জিজ্ঞেস করা হতো 1 বছর আগে, আমি বলতাম যে I want to have a career in the creative industry. I want to be a writer, I want to be an actor, I want to be a director, I want to produce, I want to manage events. Right now, I don't think I want to focus on that many things. I don't think that is humanly possible. For the time being, I want to gather some real experience. And সেটা নিয়ে আপনার সাথে হয়তো আমরা কিছু পরামর্শ চাইতে পারি। I have friends যারা কর্পোরেটে গেছে, but they're thinking of starting business, which you suggest, which you encourage. বিজনেস করা ভালো হবে, and maybe they're doing great. I have friends যারা হয়তো বাংলা লিঙ্ক বা এসব জায়গায় হয়ে যাচ্ছিল চাকরি, তার সাথে জয়েন না করে ব্যবসা খুলেছে, and they're doing great. But is it sustainable? Is it scalable? তো সেইটা কিন্তু রিস্কটা থেকেই যায়, যে ইকোনমি চেঞ্জ হয়, কম্পিটিশন চেঞ্জ হয়, মার্কেট এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, আপনার কানেকশন থাকা লাগে, আপনার নেটওয়ার্কিং থাকা লাগে, আপনার প্রপার বিজনেস স্ট্র্যাটেজি থাকা লাগে। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট, হয়তো আপনার ভাগ্য ভালো ছিল, কিছুদিন কয়েক বছর চালিয়ে গেলেন, তারপর আপনি স্টাক হয়ে গেলেন। আমার আজকে আসলে তোমারকে পোর্ট্রেট করার যে আইডিয়াটা ছিল, আমি আসলে আলটিমেটলি কি পোর্ট্রেট করতে চাচ্ছি। তুমি এখনো ব্যবসা করছো না, এখনো চাকরি করছো না, বাট আমি তোমাকে এনে গল্প শুনছি, জানছি। এটার মূল অবজেক্টিভটা হচ্ছে যে একটা ডিসিপ্লিন লাইফ, একটা ভালো ছেলে হয়ে থাকা। মানে আমাদের এটা আসলে আমাদের এত ইনডিসিপ্লিন লাইফ আমরা আজকাল বেছে নিয়েছে সবাই। পার্টি, ঘোরা, 5টা প্রেম করা, মানে মনে হয় যে এটাই লাইফ। হ্যাঁ, মানে বিশেষ করে তোমার বয়সে বা তোমার থেকে ছোট যারা আছে। বাট
একদম শুরু থেকে যদি চিন্তা করি, তুমি ল্যাবরেটরিতে পড়েছো, তারপরে আইডিয়ালে পড়েছো, নর্ডেমে পড়েছো, খুবই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, তারপরে আইবিএতে, এবং এরই মধ্যে তুমি কোরআনে হাফেজ, তারপরে তুমি লেখালেখি করছো। তো এই যে একটা টোটাল মানে একটা নিজের প্রতি কেয়ার, আসলে তুমি নিজেকে অনেক ভালোবাসো। I think you have to love You have yourself. If you cannot love yourself, আপনি কারোর জন্য কিছু করতে পারবেন না। অ্যান্ড একটা কথা যদি বলি যে আমাদের প্রজন্মটা যখন সিনিয়ররা বলেন যে তোমরা ডিপ্রেসড কীভাবে, তোমরা ইয়াং, তোমরা লাফাবে ঝাপাবে, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আপনাদের সময় হয়তো আপনার চিন্তার পরিধিটা আপনার নেইবারহুডের ভিতরে সীমাবদ্ধ। When I'm seeing my classmates going to America, my classmates doing this and that puts a huge pressure on our minds. You're comparing constant every single person যারা টপ সাকসেস পাচ্ছে, বাট আপনার তো এটা মাথায় থাকবে না যে এটা তো 1% পাচ্ছে, বাকি 90% হয়তো আপনার মতো অবস্থানে আছে। সো দের ইজ নো রিজন টু প্যানিক, বাট আপনি প্যানিক না করে পারছেন না। সো আপনি যদি এগুলো ভিতর দিয়ে যাচ্ছেন কনস্ট্যান্টলি, আপনি বুঝতে পারবেন যে আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি ভেঙে পড়বেন, আপনি তখন শেষ হয়ে যাবেন। ইটস ভেরি ইজি টু ফাইন্ড অ্যান এসকেপ, যে ওকে ফাইন, আমার ভালো লাগছে না, যে পার্টি করে আসি, চিল করে আসি। বাট আপনি যখন ঘরে ফিরছেন দিন শেষে, ইউ রিয়েলাইজ আপনার সিচুয়েশন তো চেঞ্জ হয় নাই, আপনি জাস্ট টেম্পোরারি একটা এসকেপ খুঁজে পেয়েছেন, বাট আপনি ঘুরে ফিরে তো যে কষ্টের জায়গাটা ওটা কোনো সুরাহা করেন, আপনি ওখানে আবার এসে পড়ছেন। সো ডিসিপ্লিন ইকুয়ালস ফ্রিডম। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং তোমার ইনভেস্টমেন্ট পার্টটা কিন্তু শেষ, আমি যেটা বিলিভ করি। কারণ আমি আবার মানুষকে খুব মানে বুঝতে পারি এই কারণে, আমি যখন বিয়ে করি তখন আমার স্যালারি ছিল 12,000 টাকা যখন বিয়ে করি আমি। তো কিন্তু আমি এখনও মাঝে মধ্যে অবাক হই যে আমার শ্বশুর হয়তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তিনি রাজি হয়েছিলেন, বা উনি আমার মধ্যে কোনো একটা কারিশমা দেখেছিলেন যে এই ছেলে বহুদূর যাবে। তোমাকে আমি একই কথা বলতে পারি, তোমার ইনভেস্টমেন্ট পার্ট শেষ, তোমার ডিসিপ্লিন, তোমার লেখাপড়া, তোমার মোটামুটি একটা নেটওয়ার্ক, সব কিছু মিলে এখন জাস্ট পরিশ্রমটা করে ঠিকমতো এগিয়ে গেলে আমি শিওর তোমার সাথে যোগাযোগ হবেই সবসময়, 3 মাস 6 মাস পর পর, বাট 10 বছর পর বা 15 বছর পর তুমি দারুণ একটা জায়গায় যাবা, যেটা নিয়ে হয়তো আরও কয়েকটা গল্প তৈরি করা যাবে ইনশাল্লাহ। সে ব্যাপারে আমি নিশ্চিত, আমাদের শোয়ের যদিও নর্মসের মধ্যে নাই, বাট ইউ ক্যান আস্ক মি যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে। আমি যখন আপনার শোতে আসি, দিস ইজ ইয়োর শো, বাট হোয়েন আই কাম হিয়ার এভরি সিঙ্গল টাইম, মাত্র তো এবার নিয়ে 2বার হলো, আই পার্সোনালি ফিল যে এটা আমার অধিকার না, কিন্তু এটা আমি জোর করে হলো আদায় করে নেওয়ার চেষ্টা করবো, বিকজ আই কেয়ার অ্যাবাউট মাই অডিয়েন্স মোর। যে আমার অডিয়েন্স তো এরকম টিনেজাররাই, অ্যান্ড আ লট অফ দেম আর ইন মাই পজিশন, যে ক্যারিয়ারে কী করবে বুঝতে পারছে না, কোন ডিসিশন নেওয়া হচ্ছে বুঝতে পারছে না, কোনটাকে প্রায়োরিটাইজ করে বুঝতে পারছে না। অ্যান্ড আমার যে রিগ্রেটটা লাইফের, যে এরকম অবস্থানে পৌঁছে গেছেন, তার সাথে যদি কথা বলতে পারতাম, তার ফিলোসফিটা জানতে পারতাম। আইবিএতে থাকতে একবার আমাদের একজন ফ্যাকাল্টি ছিলেন, হি ওয়াজ অ্যাস্কিং যে আমার টিচিং প্যাটার্নে আপনারা কি কোনো চেঞ্জ চান বা কিছু অ্যাড করতে, কিছু মডিফাই করতে? আমি বললাম যে স্যার, ইউ আর টিচিং অল দ্য গ্রাফস অ্যান্ড ফর্মুলাস হুইচ আর অ্যামেজিং, বাট পিপল লার্ন ডিফারেন্টলি সামটাইমস। তো আমার মতো আমি খুব ভালো ছাত্র না গ্রাফটা ম্যাথমেটিক্যাল ওয়েতে, সো আমি সেগুলো বুঝি পরিশ্রম করে, বাট হোয়াট রিয়েলি অ্যাডস দ্য ভ্যালু ফর মি, যখন আপনি পড়া মাঝখানে আপনার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করেন, অ্যান্ড সেটা আমার মনে খুব স্ট্রংলি রেজোনেট করে। দিস আর দ্য থিংস আই ওয়ান্ট টু ক্যারি উইথ মি, নট দ্য গ্রাফস অ্যান্ড চার্টস। সো এই যে লাইফ এক্সপিরিয়েন্স জানতে পারা, যে আপনি হয়তো একটা কথাই বললেন যে সামান্য একটা কিছু, একটা লাইন, অ্যান্ড দ্যাট স্টাক উইথ মি। তো আমি যদি প্রশ্নগুলো একটু বলতে চাই, আমার বন্ধুরা অনেকে বিজনেস করতে চাচ্ছে, অনেকে চাকরি করতে চাচ্ছে। When did you decide, or how did you decide that you don't want to be a service holder and you want to go to this path of uncertainty, a lot of risks, your own business? এইটা আমি আসলে যেমন ধরো তোমার বয়সী যারা, তারা তো গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছে। এখন আমি আসলে এখন যাদেরকে বলছি একেবারে গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার থেকে কিছু কাজ করা দরকার। এখন আসলে তোমরা এখন যে জায়গায় আছো, এই কথাগুলো আমি এখন যেটা বলতেছি এটার সঙ্গে যাবে না, কারণ তোমাদের এখন টেস্ট করার সুযোগ নাই। ইউ আর ইন দ্য মানে অ্যাকশন পিরিয়ড। টেস্ট করার সুযোগ যদি থাকতো, আমি বলতাম যে একেবারে ফার্স্ট ইয়ার থেকে এক্সপেরিমেন্টগুলো করা উচিত। তখন নিজেকে বাইর করে ফেলা যায় যে আমি কি একজন উদ্যোক্তা হব নাকি আমি চাকরিজীবী হব। কীভাবে ফার্স্ট ইয়ার থেকে যদি এই যে কিছু স্কিল শিখে
পার্ট টাইম কিছু কাজ করে, যেমন তুমি 10 মিনিট স্কুলে কাজ করেছো, এবং পার্ট টাইম কিছু কাজ করে পার্ট টাইম কিছু ব্যবসা করা যেতে পারে। আমাদের দেশে ইউ নো দ্যাট প্রচুর দিবস আছে, দিবস ভিত্তিক অনেক ব্যবসা করা যায়, সিজন ভিত্তিক অনেক ব্যবসা করা যায়। আমি একজনকে চিনি, একেবারে সেকেন্ড ইয়ারের ছাত্র, এই বছর 10,000 কেজি আম বিক্রি করেছে। মাশাআল্লাহ। অ্যান্ড তার মূলধন কিন্তু খুবই অল্প ছিল, মাত্র 5,000-7,000 টাকার মতো ছিল, কিন্তু সে ওই প্রি অর্ডার নিয়ে এই কাজগুলো করেছে। প্রথমে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তারপরে বিভিন্ন জায়গায়। সো মানে এই জিনিসগুলো করলে না একটা কনফিডেন্স তৈরি হয়। আমার এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা চাকরি করছিল, কিন্তু সে জানতো না তার ভিতরে উদ্যোক্তা কোয়ালিটি আছে। আমি যখন তাকে প্রশিক্ষণটা দিলাম, হি গট দ্য কনফিডেন্স, তখন তার একটা সাহস তৈরি হলো। এর বাড়িতে এখন দেখা যাচ্ছে যে সে শুধু উদ্যোক্তাই হয় নাই, সে আরও 5-7 জনের কর্মসংস্থান তৈরি করেছে। সে বলে যে স্যার, জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে আমার পক্ষে উদ্যোক্তা হওয়া সম্ভব, কিন্তু আপনি তো আমাকে আগুন জ্বালাই দিলেন। আমাদের এখানে অনেকেই আছে যারা চাকরি করছে, পাশাপাশি পার্ট টাইম বিজনেস করছে, কারণ এখন তো একটা ইনকাম দিয়ে আসলে চলা যায় না। আর চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার মতো সিদ্ধান্ত নেয়, আমি নিয়েছি। যেমন আমি 6 ডিজিট স্যালারি পেতাম, সেইখান থেকে আমি চাকরি ছেড়ে আমি আমার ব্যবসায় আমি জয়েন করেছি। এটা তো মানে অসম্ভব রকমের একটা ডিসিশন, হিউজ রিস্ক, কিন্তু কারণ ওইটা একটা স্টেবল লাইফ। আমার হয়তো একসময় আরও বাড়তো, কিন্তু আমার কাছে মনে হয়েছে না, আমি এখানে আনন্দটা পাচ্ছি না। আমি যেটা করতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ, আমার ভেতরে কত শক্তি আছে, আমার ভেতরে কত সম্ভাবনা আছে, এটা কখনো যাচাই করে দেখি না। আমরা মনে করি যে আমি যেটা করতেছি সেটাই। যেমন অনেকে খুব গর্ব নিয়ে বলে, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, যে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। কিন্তু বেশিরভাগ মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেটা হয়, তোমার কিন্তু তোমার ক্রিয়েটিভিটিকে স্টাবলিশ করার সুযোগ খুব কম। ওখানে একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাট অনুযায়ী তোমায় কাজ করতে হয়, এবং খুবই কম মানুষ সুযোগ পায় নিজের আইডিয়াটাকে সেখানে স্টাবলিশ করে নতুন একটা চেঞ্জ জানার। চাকরিতে এরকম, যেমন আমি বেসিক্যালি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, এখন আমাকে তো অ্যাকাউন্টিং করতে হবে, অ্যাকাউন্টিংই কাজ করতে হবে, অ্যাকাউন্টসে কাজ করতে হবে। আমি MBA করেছি ফাইন্যান্সে, আমাকে অ্যাকাউন্টসেই কাজ করতে হবে, কিন্তু আমি দেখলাম এটা আমার ভালো লাগে না। মানে আই লাভ ক্রিয়েটিভ জব লাইক সেলস, লাইক ব্র্যান্ডিং, লাইক মার্কেটিং, লাইক ইভেন কাস্টমার কেয়ার, ইভেন তোমার HR আমার অনেক পছন্দ। আমি জানি মানুষকে কীভাবে জায়গায় তুলতে হয়, কীভাবে প্রোডাক্টিভিটি বাড়াইতে হয়, এগুলো আমি ভালো জানি। তা আমার কাছে মনে হলো, আমি এত কাজ তো আমি চাকরি করে করতে পারবো না। আমি যে 10% ডেলিভার করছি, আমার এত কিছু জানা, মানে এত আগ্রহ, আমি জানি না, আমি কাজ করতে করতে শিখেছি। তা আমার মনে হয়েছে আমি এগুলো পারি, আমি মানুষকে বোঝাতে পারি। তো তার মানে আমি আমার টোটাল যে পটেনশিয়ালিটি, সেটা 10% আমি জবে দিতে পারছি। এবং এটা কিন্তু আমি যারা জব করে তাদেরকে রেসপেক্ট করে কথাটা বলছি, সে তার জায়গায় ভালো করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা একটা সত্য কথা, যিনি জব করেন, যত ভালো বড় স্যালারি পান না কেন, তিনি কিন্তু তার ভেতরে যা আছে, উনি হয়তো এখন বলছেন আমি 8 ডিজিট স্যালারি পাই, কথার কথা এই জায়গায় আসছি, তো উনি ডেলিভার করে বলেই তো ওনার তাকে ওই স্যালারিটা দেয়, তাই না? তার মানে কি উনি আরও অনেক বেশি ডেলিভার করতে পারেন। যে 8 ডিজিট স্যালারি পায়, সে চাইলে বাংলাদেশে 500 লোকের কর্মসংস্থান তৈরি করতে পারে। সেটা অনেক বেশি কিন্তু ফোকাস তৈরি করে রেদার দেন একজন মানুষ 8 ডিজিট স্যালারি পাওয়ার থেকে। এইভাবে আসলে নিজেকে একটু ভাবতে হবে যে আমার ভেতরে সম্ভাবনা কি। তুমি যেমন বলছিলা যে ডাক্তার হবে, যে চারুকলা পড়বে, সে ডাক্তারি করতে কেন যাবে? আমার একই কথা। তুমি যদি মনে করো যে তুমি ভালো রান্না করতে পারো বা খাওয়াইতে পছন্দ করো, তুমি বাংলাদেশে 10টা চেইন শপ করে ফেলো, এবং এটা করে কোটি কোটি টাকা কামাচ্ছে এরকম লোকজন আছে, এবং 400-500 লোকের কর্মসংস্থান তৈরি করেছে। সো ভেতর থেকে এটা আনতে হবে যে আমি কোনটাকে ভালোবাসি, কোন কাজটা করলে আমি টায়ার্ড হই না। যেমন আমি যখন অফিসে আসি, আমি এখনও গত 18 বছর ধরে প্রতিদিন গড়ে 15-16 ঘন্টা কাজ করি, অ্যান্ড আই নেভার গেট টায়ার্ড, অনলি বিকজ আই লাভ দ্য ওয়ার্ক। আমি যে কাজটা করছি এটা আমি ভালোবাসি, আমি জানি না কখন সময় যায় এর মধ্য দিয়ে। সো এই জিনিসগুলো যখন একটা ফিল তৈরি হবে মানুষের মধ্যে, তখন সে কিন্তু চুজ করতে পারবে যে কোন প্রেমিকাটা বা প্রেমিকটা আমার দরকার। সেটা ভালোবাসার প্রেমিক বলছি না, ভালোবাসার কাজ বলছি। তো এইটা আসলে
বলা মুশকিল যে আমার কি জবে যাওয়া উচিত না আমার বিজনেস করা উচিত, সেটা তাকে নিজের ভেতরে নিজের সাথে কথা বলে, নিজের আচরণ দিয়ে, নিজের অ্যাক্ট দিয়ে, এই যে ছোট ছোট কিছু কাজ করে, তুমি চাকরি করো, ফাইন করো, আমার এখন রিস্ক নেওয়ার সময় নেই, চাকরি করতে হবে, করো, পাশাপাশি কিছু অন্য কাজ করো, পাশাপাশি কিছু বিজনেস ট্রাই করো। এমন হতে পারে ওইটাই তোমার আলটিমেটলি মেইন স্ট্রিম কাজ হয়ে যাবে, চাকরি বাদ হয়ে যাবে। সো ট্রাই করতে হবে, এবং এইটা ট্রাই করার বেস্ট টাইম আমাদের বয়সে এসে ট্রাই করা যাবে না এই সময়টাতে, কারণ এখনও তো তোমার বাসা ভাড়া দিতে হয় না, খাবার বিল দিতে হয় না, রেশন দিতে, বাজার করতে হয় না, এখনও কিছু সুবিধা তো পাওয়া যাচ্ছে, তাই না? বেশিরভাগ ছেলেমেয়েরই এই সুবিধাটা নাই, অনেকেই টিউশনি করে তার জীবন ধারণ করছে বা অন্যান্য ছোটোখাটো কাজ করে করছে। তারপরে আমি বলবো যে চাকরি করলে করেন আপনি, কিন্তু চাকরির বাইরে আমাদের জীবনটা তো 9টা 5টা না, এই 9টা 5টা মেন্টালিটি থেকে বেরোতে আসতে হবে। এবং আমি আবার অনেককে দেখছি চাকরি করব মানে এসির মধ্যে বসে থাকবো, ঘরের মধ্যে, আমি বাইরেটারে যেতে পারবো না, গরম, আমার মোটামুটি 25,000 টাকা বেতনের একটা চাকরি হলে আই এম হ্যাপি। এই মেন্টালিটি থেকে বেরোতে হবে। রাস্তায় না গেলে, ফিল্ডে না গেলে কোনোদিন শেখা যায় না কাজ, কীভাবে জিনিসটা তৈরি হয়, ঘটনাটা কীভাবে ঘটে। তুমি যতক্ষণ না যায় ওই পয়েন্ট অফ সেলসে ওই লোকটার সাথে কথা না বলে তোমার প্যাকেটটা তাকে দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত ইউ ডোন্ট নো হাউ টু, এটা কীভাবে ঘটে ঘটনাটা। সো প্রসেসটার মধ্যে ঢুকতে হবে, অফিসে বসে প্রসেসের মধ্যে ঢোকা যায় না। তো আমার গরম লাগে, আমার এসিতে থাকতে হবে, প্রথমে এটা ভুলে যেতে হবে। আর 9টা 5টা কাজ করতে হবে, অন্তত বছরের 5-7টা বছর এই টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা 5-7 এরপরে, এখন আমি যদিও 14-15 ঘন্টা কাজ করি, তার মানে আমার যদি কালকে ধরো আমার বেড়াতে ইচ্ছে করে, আমি তো চলে যাচ্ছি, তো আমার তো ছুটি নিতে হচ্ছে না, আমি তো স্বাধীন, আমার কোনো ইমার্জেন্সি আমি মিট করতেছি না তা না, ফ্যামিলিকে টাইম দিচ্ছি না তা না, যখন আছে আমি সারাক্ষণ কাজ করতেছি, বা বাইরে গেলেও এখন তো ইন্টারনেটের যুগ, কাজ করাই যায়। তো সেই জন্য আমি বলছি যে 5-7টা বছর জীবনে এই সময়টার 9টা 5টা ভুলে যেতে হবে। আমি 9টা 5টা একটা চাকরি করব, 5টা থেকে রাত্রে 10টা 11টা পর্যন্ত আমি আরেকটা কিছু করার ট্রাই করব। এমন হইতে পারে ওইটাই আমার মেইন স্ট্রিম হয়ে যাবে একদিন। সো সেই জন্য এই জায়গাগুলো তৈরি করা দরকার, এবং ওই অ্যাটিটিউডটা তৈরি করা। কারণ আমাদের অনেকের মধ্যে আমি দেখেছি তরুণ, আমি তো প্রচুর ইন্টারভিউ করি সারা বছর ধরে, স্যার আমার একটা চাকরি হলেই চলবে। ওয়াই, নিজেকে এত ছোটো ভাবছো কেন? তুমি যেই মানুষটা বলছো আমার একটা চাকরি হলেই চলবে, সেই মানুষটার মধ্যে ওই সম্ভাবনা আছে যে তুমি শত মানুষের চাকরি তৈরি করতে পারো। এরকমভাবে চিন্তা করলে আমার অনেক কিছু, আর পরিশ্রম করতে হবে, এটা কোনো বিকল্প, নো শর্টকাট। এখানে পরিশ্রমের কোনো বিকল্প না। এখন আমি বলছি না যে পরিশ্রম তো রিক্সাওয়ালাও করে, সে তার মতো করে করে, তুমি তোমার নলেজ অনুযায়ী পরিশ্রম করবা, স্মার্ট ওয়ার্ক করবা। আচ্ছা, আপনার যেমন প্রোফাইলে যদি আমরা ঢুকি, আপনার প্রোফাইলে দেখতে পাচ্ছি আপনি ওই কর্পোরেটেও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অফ মাল্টিন্যাশনাল কোম্পানি, সেখান থেকে আবার নিউজ প্রেজেন্টার, সেটা আবার কয়েকটা চ্যানেলে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আপনি আবার নিজের ব্যবসা, যে অপটিম্যাক্স, আবার ছোটো বাচ্চাদের খেলনা নিয়ে আপনার ব্যবসা আছে। সো আমার অডিয়েন্স যারা হয়তো আপনাকে চিনে না এখনও পর্যন্ত, আজকে সবার পর চিনে যাবে, আপনি একটু ছোট্ট করে যদি বলতেন আপনার এই ক্যারিয়ারের রোড ম্যাপটা। আপনি বলছেন যে মানে 15-16 বছর ধরে 15-16 ঘন্টা কাজ করছেন, এটাকে একদম শুরু থেকেই, বা কবে থেকে শুরু হলো আপনার জার্নিটা, যে ভার্সিটি লাইফ তখন কি কিছু করতেন, একটু যদি বলতেন। ছোটো করে বলি, এটা লম্বা গল্প। সেটা হচ্ছে যে আমি তো আসলে অনেক সেটব্যাক আমার লাইফে। আমি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় চান্স পাইনি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। যার পরে এটা নিয়ে আমার পরিবারে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধবদের মধ্যে অনেক হতাশা কাজ করেছে, অনেকে আমার সঙ্গে কথাবার্তায় বন্ধ করে দিয়েছিল যে আমাকে দিয়ে কিছু হবে না। তো একটা পর্যায়ে গিয়ে আমি বিকম ভর্তি হই। আচ্ছা, মানে অনার্সও না, বিকম পাস কোর্স যেটা বলে। তো আমি আসলে লেখাপড়া করেছি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট সায়েন্সে, স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো, বাবার স্বপ্ন। তো সব স্বপ্ন তো শেষ, এবং আমাকে দিয়ে কিছু হবে না, এটাও শেষ। এবং আমিও কেন যেন বিশ্বাস করতে লাগলাম যে আমাকে দিয়ে বোধহয় কিছু হবে না। হ্যাঁ, যাই হোক, আমি বিকম ভর্তি হলাম। বিকম ভর্তি হওয়ার পরে আমি বিকম পাশ করে ফেললাম। তারপর আমি গিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হই।
তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হওয়ার পর দেখি যারা আমাকে নিয়ে বলেছিল আমাকে দিয়ে কিছু হবে না, তারা একটু ঘুরে তাকানো শুরু করেছে যে আরে সে তো সিএ পড়ছে। আমি তখন অলরেডি পার্ট টাইম জব করি, সিএ পড়ি, তারপরে কাজ করছি এবং আমাকে একদিনও বেকার থাকতে হয়নি। আমি চাকরিও পেয়ে যাই এর মধ্যে, ভালো একটা প্রাইভেট কোম্পানিতে, আইটি কোম্পানিতে চাকরি করি। তারপর চাকরি একটার পর একটা চেঞ্জ করতে থাকি 2-3 বছর করে। তো ফাইনালি আমার স্বপ্ন ছিল আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করব। তবে আমার শুরু থেকেই চাকরিতে জয়েন করার পর থেকে আমার ভেতরে যেটা সবসময় আমাকে করে খাচ্ছিল, সেটা হচ্ছে যে আমি একজন উদ্যোক্তা হব। সেটা কীভাবে হব আমি জানি না, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সাও নেই যে পরিমাণ টাকা পয়সা লাগে একজন বিজনেসম্যান হতে। কিন্তু আমার মধ্যে ওই যেটা বললাম, আমার ওই শুধু অ্যাকাউন্টসের কাজ ভালো লাগে না, আমার সব অন্যান্য কাজ, সেলসের কাজ ভালো লাগে, মার্কেটিংয়ের কাজ ভালো লাগে। তো এইসব নানান করতে করতে আমি এর মধ্যে কিছু ট্রাইও করি এবং ফেল মারি যথারীতি। আমি প্রথম 2টা প্রজেক্টে আমার ফেল মারে, বাট অ্যামাউন্টটা ছোটো ছিল যার কারণে আমার অত বেশি ঝামেলা হয়নি। প্রায় প্রথমটাতে 25,000 টাকা লস দিই, পরের প্রজেক্টেও এরকম প্রায় 70-80 হাজার টাকার মতো আমি লস করি। তারপরে আমি হাল ছাড়ি না, আমি তখন জব করতেছি এবং আমার আবার একটা স্বপ্ন ছিল জব করতে করতে আমাকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির স্বাদ নিতেই হবে। তো তখন আমি দ্রুত সুইচ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি ম্যানেজার হিসাবে। খুব দ্রুত সেখানে আমার জেনারেল ম্যানেজার হয়ে যাই আমি, বিকজ অফ মাই পারফরমেন্স। কিন্তু এরই মধ্যে আমি কিন্তু আমার ওই প্রজেক্টটা শুরু করে দিয়েছি। আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাজ করি, আমার ওই যে এখন যে বিজনেস অপটিম্যাক্স ইন্টারনেট কোম্পানি, ন্যাশন ওয়াইড ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানি, এইটাও আমার কাজ শুরু হয়ে যায়। তো আমি সারাদিন অফিস করি 8:30 থেকে 5টা থেকে আমি রাত্রে 10টা-11টা পর্যন্ত আমি আমার বিজনেসে সময় দিই আইটি কোম্পানিতে। এইভাবে চলছে। আর শুক্র শনিবার ছুটি, শুক্র শনিবার মোটামুটি প্রতি 12-14 ঘন্টা করে সকাল থেকে আমি টাইম দিতাম, ফুল টাইম। শুক্র শনি কোথাও যেতাম না আমি। 4-5 বছর আসলে কোনো জন্মদিন, পার্টি, বিয়ে, এটা সেটা, দাওয়াতে, ঘুরতে যাওয়া সব বন্ধ, কারণ আমার তখন মাথার মধ্যে ঢুকেছে যে আমাকে একজন বড় ব্যবসায়ী হতে হবে। তো ওই কোম্পানিটা যখন শুরু করার পরে প্রায় 2 বছরের কাছাকাছি যাওয়ার পরে কোম্পানিটা গ্রো করছিল না, মানে আমাদের যে এক্সপেন্ডিচার মিট করতে পারছিলাম না আমরা, প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তো এরকম একটা স্টেজে আমি তখন আমার বাবা মারা যায়। মানে দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট পার্ট অফ মাই লাইফ। সেটা হচ্ছে যে আমার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম, বাবা মারা গেছে, বাবার প্রপার্টি কোথায় কী আছে কিছু জানি না। তারপরে আমার চাকরি তো ভালো চাকরি করছি, সেখানে ভালো বেতন পাই, অফিস থেকে একটা গাড়ি আছে, সব কিছু মিলে ভালোই চলছিল। তো বাবা মারা যাওয়ার পর আমার ফ্যামিলি থেকে আমাকে বলা হলো যে তোমার এসব ব্যবসা কিছু করার দরকার নেই, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দাও, তুমি চাকরি করো, আমরা ভালো আছি, ভালো বেতন, 6 ডিজিট স্যালারি, লেটাস, মানে আমরা এটাতে থাকি একদম। আমার ফ্যামিলি, আমার মা, শ্বশুর, শাশুড়ি, আমার বউ, সবাই। তখন আমি বললাম যে আমি ঘুমোতে পারছিলাম না, মানে আমার এত বড় স্বপ্ন নষ্ট হয়ে যাবে, এটা কি হয়? দেন আই রিজাইন্ড ফ্রম মাই জব অ্যান্ড আই জয়েন টু মাই কোম্পানি ফুল টাইম। অ্যান্ড এমনও হয়েছে আমি দিনের পর দিন, রাতের পর রাত অফিসে ঘুমিয়েছি, এমন হয়েছে। তারপরে এই পরিশ্রম করে, নিজে মার্কেটিং করে, নিজে দৌড়াদৌড়ি করে, সব কিছু নিজে করে, 4জন এমপ্লয়ি 5জন এমপ্লয়ির কাজ একা করে আমি প্রায় পরবর্তী 2 বছরের মধ্যে কোম্পানিটা ঘুরে দাঁড়ায়, যেটার বয়স এখন প্রায় 17 বছর বয়স। এরপরে আমি আর অনেকগুলো উদ্যোগ নেই, যেটা তুমি বললে যে আলাদিন কিডস, বাচ্চাদের নিয়ে, তারপরে সেরা বাংলা 64, তারপরে এরকম আরও কয়েকটা ভেঞ্চার আমার আছে। তো এখন যেটা হচ্ছে যে এই কথাগুলো বললাম, এটা যে ইটস নট দ্যাট ইজি যে আমি এটা কোনো কিছু করলাম আর এটা সফল হয়ে গেল। এটার পিছনে ব্যাপক লেগে থাকা, ব্যাপক পরিশ্রম এবং সিদ্ধান্ত গ্রহণটা খুব ইম্পর্টেন্ট। আর বাবা মার দোয়া লাগে, এটা আমরা যেন ভুল না করি যে আমি পরিশ্রম করে ফাটাই ফেলবো আর সব কিছু আসতে থাকবে, সাথে একটু বাবা মার দোয়া লাগে, কয়েক ফোঁটা। সেইটার জন্য কিন্তু চেষ্টা করতে হবে। বাবা মার মনে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে সফল হওয়া যায় না। আমি ওই কথাটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আমাদের প্রজন্মের সবাই এটা মানতেই হবে, আমরা সবাই শর্টকাট সাকসেস চাই। উই সি দ্য গ্ল্যামার, উই সি দ্য মানি, উই সি দ্য কার্স, সুন্দর ডেকোরেশন, লাইটিং,
বাট এইটার পেছনে যে তিক্ত কষ্টকর জার্নিটা আর কি, সেটা শুনতে আমরা চাই না, কারণ এটা শুনতে আমাদের ভালো লাগে না, এটা কষ্টের, আমরা কষ্টটা শুনতেও চাই না, করতেও চাই না। সো দ্যাট ওয়াজ রিয়েলি নিডেড যে আপনি storyটাকে আমি বলছিলেন। তোমাকে যে কথাটা বলে শেষ করবো, একদম মন থেকে কথাটা বলছি, এবং আমি এটা সবসময় সবাইকে বলি, আই নেভার রান আফটার মানি। আমি কখনো টাকার পেছনে ছুটি নাই, আমি পাগলের মতো কাজ করেছি, ওটা বাই প্রোডাক্ট হিসেবে আসছে। সো আমি মনে করি যারা টাকার পেছনে ছোটে, দুইটা ঘটনা ঘটে, এটা আমি আমার অবজারভেশন থেকে বলছি, আমি আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে যেটা দেখলাম, একটা হচ্ছে সে ক্লান্ত হয়ে যাবে এক সময়, তার কি বলে এটাকে, লাইফটাকে সে এনজয় করতে পারবে না এক সময়, মানে এটার পেছনে ছুটতে ছুটতে। আরেকটা হলো সে ডিরেল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার তার নিজের বলে একটা সত্তা, একটা ব্যক্তিত্ব, সেটা কিছু থাকবে না, সে নানান আজে বাজে কাজ করে বেড়াবে, মানুষকে ঠকাবে, মানুষকে ইয়ে করবে, নানানভাবে ইয়ে করবে। তা আমার কাছে মনে হয় যে আমরা যদি কাজ করি, প্রপারলি কাজটা করতে পারি, পরিশ্রমটা করতে পারি, ওগুলো অটোমেটিক আসবে। ওটার জন্য অনেকে আছে যে আমার এত টাকা স্যালারি না হলে হবে না, বা আমার এত কোটি টাকা ইনকাম করতে হবে, ব্যবসা করতে হবে, এইটা মাথা থেকে আগে দূর করতে হবে। আমি 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 এমন একটা কিছু করব যেখানে কর্মসংস্থান তৈরি করবে, কিছু মানুষের কাজে লাগবে, কিছু মানুষের সার্ভিস পাবে, এমন একটা কিছু করব যেটা দিয়ে মানুষকেও সার্ভিস দেওয়া হবে, আমারও ব্যবসা হবে। এরকমভাবে চিন্তা করা উচিত, এবং এইভাবে যদি কাজটা করা যায়, কাস্টমার যখন হাসবে, কাস্টমার যখন স্মাইল করবে, ব্যবসা অটোমেটিক বাড়বে। সো আমরা আসলে মূল ফোকাস যেটা, সেটাতে না গিয়ে আমরা অন্য দিকে চিন্তা করি। অনেকে আছে দেখবেন যে একটা হয়তো এটার কস্টিং, একটা শার্ট, একটা জামার কস্টিং হয়তো 500 টাকা, সে 2000 টাকা বিক্রি করতেছে। নো, ডোন্ট ডু ইট। তুমি তো একদিনের জন্য ব্যবসা করতে আসো নাই। তুমি 500 টাকারটা তুমি 700 টাকা বেচো বা 800 টাকা বেচো, তুমি 2000 টাকা কেন বেচো? মানে এটা তো কোনো বিজনেস এথিক্স না। হ্যাঁ, তো ওইটাই আর কি, মানে ওই কতগুলো গোল ঠিক করতে না পারলে আসলে খুব ডিফিকাল্ট লাইফে। আমি যে বলছিলাম যে তুমি খুব ডিসিপ্লিন উইথ একটা জায়গায় এসো, এখন তোমার আসলে শুধু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এখন দেবার পালা। ওটাই আমি বলছি যে লাইফে এই জিনিসগুলো যদি ঠিক না করা যায়, যে আমি কোন পথে চলবো, আমি শর্টকাট খুঁজবো কিনা, শর্টকাট খুঁজলে লাইফ শেষ। লাইফে বড় হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য শর্টকাটের কোনো জায়গা নেই। ইটস এ লং ম্যারাথন রেস। তুমি দ্রুত দৌড়ে দম ফেলে দিলে তুমি আর দৌড়াতে পারবে না, শেষ। অ্যান্ড আপনার কথায় আমার প্রশ্নই ছিল 2টা পয়েন্ট। একটা হচ্ছে আমরা কিন্তু অনেক এনটাইটলড, আমাদের প্রজন্মটা আর কি, যে আপনারা একদম কাদা মাটি মেখে বড় হওয়া, আর আপনি সন্তান যখন এসি রুমে বড় হচ্ছে, সে কিন্তু রাস্তায় গিয়ে সেলসের কাজটা করতে চাইবে না। আর আপনি যখন সেটাই বললেন যে ওটা না করলে তুমি আগাতেও পারবা না, আমার এখানে এই কোয়েশ্চেনটা ছিল যে হয়তো আজকে সময় স্বল্পতার জন্য হচ্ছে না, বাট আই রিয়েলি ওয়ান্টেড টু নো ইয়োর ডায়নামিক্স উইথ ইউর চিলড্রেন। আমি কোথায় জানি শুনেছিলাম নাকি পড়েছিলাম, ঠিক মনে নাই, সম্ভবত আপনারই কথা, যে আপনার ছেলের জন্মদিন আপনি উদযাপন করেন না, অ্যান্ড ওইটার পিছনে কারণটা কি, মানে হোয়াট ইজ দ্য ফিলসফি? না, আমি যেমন আমি আমার জন্মদিন পালন করি আমার আর্নিংস দিয়ে, আমার খুশি দিয়ে, এবং আমি ডিফারেন্ট ওয়েতে পালন করি, এটা এক এক সময় এক একভাবে করি। আমি চাই তোমরা সেই যোগ্যতাটা, মানুষের ভালোবাসাটা আগে অর্জন করো। একজন ভালো মানুষ, তোমার আমি জন্মদিন পালন করে দিলাম, নো ইউজ, এটার মধ্যে কোনো আনন্দ নাই, মানে হয়তো অনেকে করছে, হ্যাঁ, বাট তুমি আর্ন করো, মানুষের লাভ আর্ন করো, মানুষকে ভালোবাসো, ভালো মানুষ হও, একটা ক্যারিয়ার তৈরি করো, তারপর নিজের জন্মদিন নিজে করো। সেই জন্মদিনে তুমি কোনো একজন মানুষকে হেল্প করো, রাস্তায় একটা মানুষকে হেল্প করো, বা কাউকে কোনো একটা কিছু করে দাও, এটাও একটা জন্মদিন পালন। সো শুড ডু ইট। আমরা তো আমাদের একার জন্য বড় হই না। আমি বড় হইলাম, আমি একা, আমার বাড়ি হলো, গাড়ি হলো, আমি কারো কোনো খোঁজখবর রাখলাম না, এটা কিন্তু সফলতা বলে না। সফলতা মানে হচ্ছে আমি নিজে বড় হব, পাশাপাশি আমার আশেপাশে মানুষগুলোকেও আমি জন্য কিছু করবো, যাতে করে তারাও গ্রো করতে পারে। দ্যাট শুড বি দ্য আইডিয়া। অ্যান্ড আমার এখানে একটা প্রশ্ন এরকম ছিল যে আপনি যখন স্ট্রাগল করে একটা অবস্থানে পৌঁছালেন, আপনি জানেন যে অতীতটা কত কষ্টের ছিল, আমার মনে করি যে আমাদের সন্তানকে সেই কষ্টের ভেতর দিয়ে আমি যেতে দিব না। অ্যাট দ্য সেম টাইম সে যদি সেই কষ্টের ভেতর দিয়ে না যায়, তাহলে সেও কিন্তু গড়ে উঠবে না। অ্যান্ড দ্যাটস এ ডিলেমা, যে শুড আই মেক হিম গো থ্রু দ্য পেন দ্যাট আই ওয়েন্ট থ্রু, ও শুড আই গিভ হিম আ ভেরি
সিম্পল ওয়ে বেড অফ রোসেস অ্যান্ড আপনার কথাতেই প্রতীয়মান যে ইউ আর নট দ্যাট পার্সন যে সন্তানকে এমনি দিয়ে দিবেন, হি হ্যাজ টু আর্ন স্পট। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আরও একটা কথা আমি যদি বলতে চাই, চাকরি বাকরির ব্যাপারে আমরা অনেক সময় আমাদের সামনে কিন্তু ইনফরমেশন খুবই লিমিটেড। অ্যান্ড এই কথাটা আমি বলতে চাই যে হয়তো আমাকে অনেকে পছন্দ করেন যে আমি ওনার মতো হতে চাই, বেসড অন হোয়াট? ইট শুড নেভার বি বেসড অন যে ওয়াও তিনি তো পপুলার, তার ছবিতে লাইক বেশি হচ্ছে বা তার সাথে মেয়েরা ছবি তুলছে। দ্যাট শুড নেভার বি দ্য বেসিস, বিকজ ইট ইজ টেম্পোরারি, ইটস নট গোয়িং টু লাস্ট। আমাকে যদি কেউ ফলো করতে চান, আই উড সে আমার ডিসিপ্লিন হতে পারে। আর আপনি যদি একজন সোশ্যাল মিডিয়াতে ছোট্ট পরিসরেও কাজ করেন, ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট। সো আমি যেটা মেনটেন করছি, ফলো দ্যাট অ্যান্ড ফলো দ্য ডিসিপ্লিন। অ্যান্ড আমাদের সামনে যে ইনফরমেশন অ্যাভেলেবল না থাকার কারণে উই গেট ফ্রাস্ট্রেটেড। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মানুষ তো বিদেশ চলে যাচ্ছে, ওখানে ভালো আছে, দেশে তো কেউ ভালো নেই, দেশে তো ভালো কিছু হচ্ছে না। দেশে থাকলে ঘুষখোর অফিসার না হলে, অথবা দুর্নীতি না করলে, অথবা মানে কোন দিয়ে ধাক্কা উৎসে দিয়ে না গেলে তাহলে তো হয় না কিছু। অ্যান্ড ইউ গেট ফ্রাস্ট্রেটেড। অ্যান্ড সামটাইমস ইটস ইম্পর্টেন্ট যে এই যে আপনার গল্পটা আমরা শুনলাম, আই নো দেয়ার আর মেনি পিপল লাইক দ্যাট আমাদের চারপাশে আছে, বাট আমরা জানতে পারছি না তাদের থেকে, যাদের কথাটা শুনে একটু আশা পাবো যে আচ্ছা এখনো পর্যন্ত ইফ ইউ স্টে দ্য রাইট প্যাথ, আপনি ঠিক পথে চললে আপনি ভালো করতে পারবেন। এমন সমাজ এখনো হয়ে যায় না যে আপনি খারাপ হতেই হবে, খারাপ না হলে সাফল্য আসবেই না। দ্যাট ওয়াজ রিয়েলি নো, এটা আমি বিলিভ করি না। ভালো থাকা এবং ভালো থাকার কোনো বিকল্প নাই। আপনি খারাপ হয়ে ভালো থাকবেন, এটা ভুল চিন্তা, এবং খারাপ হয়ে কেউ ভালো নাই। এই কথাটা দিয়ে শেষ করতে চাচ্ছি আজকের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। এবং আমরা আজকে দারুণ একটা আড্ডা দিলাম। ইটস টু ওয়ে, ওয়ান ওয়ে হয় নাই। থ্যাংক ইউ ফর ইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সো ওইটাই কথা বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা শুনলেন, আসলে আমি যেটা বলছিলাম আজকে তাশফিকালকে পোর্ট্রেট করার যে উদ্দেশ্যটা ছিল যে জীবনটাতে আসলে ডিসিপ্লিন খুব জরুরি। আমার এই জীবনটা আমি যাচ্ছে তাই করে কাটিয়ে দিতে পারি না, মিথ্যা কথা বলে, মানুষকে ঠকিয়ে, মানুষকে অপমান করে, বা মানুষকে কাঁদিয়ে, বা মানুষকে কষ্ট দিয়ে আমি আমার জীবন কাটিয়ে দিতে পারি না। এটা ডিসিপ্লিন, একজন ভালো মানুষ, একজন হাম্বল মানুষ, একজন বিনয়ী মানুষ হওয়া জীবনে খুব গুরুত্বপূর্ণ। এবং এই বয়সে সে সেটা অর্জন করেছে, যার কারণে আজকে আমি তাকে পোর্ট্রেট করলাম। তার এখনও অনেক জীবন পড়ে আছে, অনেক কিছু দেখানোর এবং অনেক কিছু, এবং বিনয়ী হওয়া আসলে জীবনে খুবই গুরুত্বপূর্ণ, যেটা তার মধ্যে আছে। আর আরেকটা কথা, এইসব কথার মধ্য দিয়ে যেটা বের হলো, সেটা হচ্ছে যে শর্টকাট বলে জীবনে কোনো সফলতা নেই। শর্টকাটে কোনো সফলতা আসে না, এবং অসৎভাবে, খারাপভাবে অনেক টাকা পয়সা ইনকাম করে একজন মানুষও ভালো নাই। আই রিপিট, একজন মানুষও ভালো নাই। হয়তো আপাতত সময়ের জন্যে, কিছুদিনের জন্য, কয়েকটা বছরের জন্য ভালো থাকতে পারে, বাট ইন দ্য লং রান সে ভালো থাকবে না। সো ভালো থাকার জন্য সৎ জীবনযাপন, সুন্দর জীবনযাপন, ডিসিপ্লিন জীবনযাপনের কোনো বিকল্প নাই। অনেক ভালো থাকবেন।